আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকের টপিক হচ্ছে দ্রুত ওয়েব ডেভেলপমেন্ট শেখার 10টা টেকনিক। আমাদের আজকে ফাস্ট গ্রোয়িং টেক ওয়ার্ল্ডে ওয়েব ডেভেলপমেন্ট শেখাটা অনেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট স্কিল টু লার্ন। এবং ট্রেকের পরে যারা ইন্টারেস্টেড তাদের জন্য তো স্কিল ডেভেলপমেন্টের অত্যন্ত পসিবিলিটিস, প্রফিটেবল এবং চ্যালেঞ্জিং ক্যারিয়ার অপশন হয়ে হবে। তবে আজকে আমাদের সবার মনেই হচ্ছে একটা কোয়েশ্চেন থাকতে পারে, কিভাবে দ্রুত আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টটা শিখতে পারি। এই সব টপিক নিয়ে আলোচনা করার জন্য আমাদের আজকের ইন্টারেক্টিভ কোর্স থেকে ওয়েবিনার অ্যারেঞ্জ করা হয়েছে দ্রুত ওয়েব ডেভেলপমেন্ট শেখার 10টি টেকনিক। এবং আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন রাব্বিল হাসান ভাইয়া, হু ইজ কারেন্টলি দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ লার্নিং উইথ রাব্বিল। আমি ভাইয়াকে ফ্লোর দেওয়ার আগে একটু যদি অ্যাড করি আমাদের লার্নার্সদের জন্য, আপনারা কাইন্ডলি আপনাদের আমাদের ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদের জন্য চ্যাট বক্সটা ওপেন করা হবে, আমরা চ্যাট বক্স থেকে কোয়েশ্চেন্স গুলো নিব এবং ওয়েবিনার শেষে চেষ্টা করবো একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন রাখার, যেখানে আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো অ্যান্সার করতে পারবেন। এবং আমাদের ওয়েবিনার রিসোর্সেস এবং তার জন্য আমরা একটা একটা গুগল ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন। এবং তাছাড়া কোর্স ক্যারিয়ার পাথ রিলেটেড সব টপিকও আমি দিয়ে দিব আপনাদেরকে চ্যাট বক্সে, সো প্লিজ কিপ এন আই আউট ফর দ্যাট। এবং এতটুকুই আমার তরফ থেকে, থ্যাংক ইউ সো মাচ। আর আবির ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। ওকে, থ্যাংক ইউ। আহ প্রথমেই আমি হচ্ছে জাস্ট আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে নেব। জাস্ট 1 মিনিটের মধ্যে আমার স্ক্রিন শেয়ারটা দিয়ে নিয়ে আমি আমার যে মূল আলোচনা সেই মূল আলোচনা শুরু করছি। জাস্ট এ মিনিট, ওকে? আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার গেছে কি না একটু আপু বলবেন তো? স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? ভাইয়া এখনো দেখা যাচ্ছে না, আই থিঙ্ক আমরা 1 মিনিট ওয়েট করলেই দেখা যাবে। ওই লোডিং টোডিং দেখাচ্ছে কিছু? লোডিং দেখাচ্ছে। ওকে। আচ্ছা, এখন আশা করি স্ক্রিন শেয়ারটা গেছে, রাইট? জি ভাইয়া, ভাইয়া আমি একটু রিকোয়েস্ট করব, আপনি আপনি একটু যদি আপনার স্ক্রল আপ করেন তাহলে জুমের একটা প্যানেল আসবে, ওখান থেকে একটু যদি অ্যানোটেশনটা ডিসেবল করে দেওয়া যায়। ওকে, আমি অ্যানোটেশন ডিসেবল করে দিচ্ছি। আচ্ছা, আমাকে একটু ইনশিওর করবেন যে হচ্ছে আমার স্ক্রিন তো আমি শেয়ার করেছি, এটা কি স্মুথলি সুইচ করতেছে নাকি হ্যাং আর করতেছে? জি ভাইয়া, সুইচ করতেছি। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের মধ্যে এখানে আপনারা অনেকেই জয়েন করেছেন, প্রায় 61। একটু আমাকে আপনাদের যেই জেনারেলাইজ ধারণা আছে যে কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখলে আমার লার্নিংটা ফাস্টার হবে, ইফেক্টিভ হবে, এটার পিছনে তো নিশ্চয়ই ফিলোসফি আছে। যদিও আমাদের আজকের ওয়েবিনারের টপিকের নাম হচ্ছে 10টা কৌশল। 10টা না, শুধুমাত্র আমরা এখানে আরো বেশ কয়েকটা কৌশল নিয়ে, ফিলোসফি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এনিওয়ান, আপনাদের মধ্যে কেউ যদি আপনারা একটু হ্যান্ড রেজ করেন, কারণ এই ধরনের যে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আছে এগুলো কিন্তু আপনারা চ্যাট জিপিটি করলেও পান। যে হচ্ছে হাউ টু লার্ন ওয়েব ডেভেলপমেন্ট ফাস্টার, গিভ মি 10 টিপস, গিভ মি 5 টিপস। আপনি বিভিন্ন ওয়েবসাইটে, ব্লগে, গুগলে সার্চ করলে কিংবা চ্যাট জিপিটি করলেও আপনি এগুলো পাবেন। তো সেখানে আপনাদের একটা গতানুগতিক ধারণা আছে। ডেফিনেটলি আপনাদের গতানুগতিক যে ধারণা, সেই ধারণার বাইরে গিয়ে আপনাদের কিছু প্রবলেম ফাইন্ডিংস করে আমি সেই আলোকেই আজকের ওয়েবিনারের যেই আলোচনা, সেই আলোচনাগুলো করব। তবে তার আগে ওয়েব ডেভেলপমেন্ট আরো ফাস্টার শেখার জন্য ফিলোসফিটা কি হতে পারে আপনাদের কি মনে হয়? আমি আপনাদের মধ্যে যদি দুই একজন, কেউ একজন, আপনারা চাইলেই কিন্তু আনমিউট করতে পারেন, অথবা হ্যান্ড রেইজ করতে পারেন। আপনারা চাইলে আনমিউট করতে পারেন, অ্যালাউ করা আছে, একটু অ্যালাউ করে দেন তো আপু। হ্যাঁ, অ্যালাউ করা আছে। শিওর। আপনারা চাইলে যে কেউ আনমিউট করে বলতে পারেন যে আপনাদের কাছে কি মনে হয় যে কিভাবে পসিবল, ফাস্টার লার্নিং প্রসেসটা কিভাবে পসিবল। এনিওয়ান প্লিজ, যদি কাইন্ডলি একটু থট শেয়ার করতেন। এনিওয়ান, যে কেউ একজন একটা থট শেয়ার করবেন। জি, যে আমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আজমল ভাই, জি বলেন। একটু বেশি বেশি প্র্যাকটিস করা। ওকে, আচ্ছা, খুবই জেনারেল একটা থিওরি, আমরা এটা নিলাম।
আচ্ছা, তারপরে এনিওয়ান, আরেকজন হ্যান্ড রেজ করেছেন আসিফ ইকবাল ভাই। আসিফ ইকবাল ভাই, আপনি বলেন আপনার থিওরি কি? সিয়াম হোসেন ভাই বলেছেন কনসিস্টেন্সি। দীপু বর্মন ভাই বলেছেন টাইম। রুমন হাসান ভাই আনমিউট হ্যান্ড রেজ করেছেন, বলবেন প্লিজ আপনার কাছে হ্যালো, কি মনে হয়? হ্যালো, আসসালামু হাবিব। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসিফ ইকবাল ভাই, জি স্যার। আপনার প্রথম কাছে একজন কি মনে বলেছেন হয়? যে কনসিস্টেন্সি, যেটা আমাদের সবারই প্রয়োজন। আর আমি যেটা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের এআই এর যেহেতু আমাদের একটা এআই এর যুগ, আমরা শেখার জন্য আমরা এআই এর মাধ্যমে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ওকে। মেজবাউদ্দিন ভাই বলেছেন লেগে থাকা, ডিসকানেক্ট না হয়ে যাওয়া। জর্জ ভাই বলেছেন প্রচেষ্টা। ধৈর্য না হারানো। তামিম ভাই বলেছেন ভালো মেন্টরের কাছ থেকে শেখা, লেগে থাকা। ওয়েল, আমি জানি আপনাদের কাছ থেকে যে উত্তরগুলো পাওয়া যাবে এই উত্তরগুলো হচ্ছে অলমোস্ট রাইট দেয়ার। লেগে থাকা, চেষ্টা করা, ডিমোটিভেট না হওয়া, প্র্যাকটিস বেশি বেশি করা, ভালো মেন্টরের কাছ থেকে শেখা, ডেফিনেটলি এগুলোও দ্রুত কোনো কিছু শেখার একটা ভালো ফিলোসফি। কিন্তু আজকে একটু ডিফারেন্ট টাইপের আমি ফিলোসফিগুলো নিয়ে আলোচনা করব। এই ফিলোসফিগুলো আমি আশা করি যে আপনাদের ভেতরে নতুন একটা সাইকোলজি বা নতুন একটা চিন্তা তৈরি করবে। এখন এই ফিলোসফিটা আমার ভেতরে আমি কিভাবে জিনিসটাকে প্রিপেয়ার করলাম বা কিভাবে এই বিষয়গুলো তুলে নিয়ে আসতেছি, সেটার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, এই যে অনেক দিন ধরে পড়াচ্ছি আপনাদেরকে, পড়াতে 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 আপনাদের ভেতর থেকে কিছু ইনস অ্যান্ড আউটস কিন্তু আমারও জানা হয়ে গেছে যে এই কারণে আমার লার্নার শিখতে পারছে, এই কারণে আমার লার্নার পিছায় পড়ছে, এই কারণে আমার লার্নার ঝরে যাচ্ছে, এই কারণে আমার লার্নারটা ভালো শিখতেছে, এই কারণে কম শিখতেছে। তো সেখানে আপনাদের যেরকম বেশ কিছু ইনস অ্যান্ড আউটস রয়েছে যেগুলো আপনারা শেয়ার করেছেন। সাইফ ইস্তিয়াক ভাই বলেছেন হাতে কলমে শেখা, জামিল ইসলাম ভাই বলেছেন পেশন, রিতাজ ভাই বলেছেন হোয়েন উই স্টার্ট ওয়ার্ক, মুস্তাফা ভাই বলেছেন লিখে রাখা, তানিম ভাই বলেছেন স্বপ্ন নিয়ে আগানো, মোসাদ্দেক ভাই বলেছেন টাস্ক কমপ্লিটের মাধ্যমে শেখা, ভালো মেন্টরের কাছে শেখা। অনেকেই অনেকগুলো পয়েন্ট আউট করেছেন। এখন চলেন আমি কিছু পয়েন্ট আউট করি। প্রথম পয়েন্ট আউট যেটা করব সেটা হচ্ছে যে আমরা তখনই কোনো কাজ করি বা কাজ করতে মরিয়া হয়ে উঠি যখন সেটার জন্য আমাদের একটা প্রচণ্ড নেসেসিটি তৈরি হয় বা প্রচণ্ড আগ্রহ তৈরি হয়। আদারওয়াইজ কিন্তু মানুষ, আপনি দেখবেন যে কোনো কাজে, ধরেন আপনার প্রচণ্ড ক্ষুধা লাগছে তখনই কিন্তু খাবারের জন্য আপনি মরিয়া হয়ে উঠবেন, প্রচণ্ড পানি পিপাসা লাগছে তখনই আপনি পানি খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবেন, একটা আগ্রহ পাবেন। আদারওয়াইজ কিন্তু নট। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ যেটা আমি বলবো, যখন আপনি অন্য কাউকে সাকসেসফুল হতে দেখবেন আপনার সারাউন্ডিংসে, যে ওয়েব ডেভেলপমেন্ট শিখে ভালো কিছু করছে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মধ্যে, তখন কিন্তু আপনি ওই কাজে একটা স্পিরিট পাবেন। অথবা যদি আপনি নিজে কিছুটা সফল হন সেখান থেকেও আপনি একটা স্পিরিট পান। এই জন্য আমি বলি যে আমরা তখনই কোনো কাজ করতে মরিয়া হয়ে উঠি, দ্রুত শেখার চেষ্টা করি যখন ওই কাজে আমরা আগ্রহ পাই। আর এই সাকসেস তৈরি হওয়ার পিছনে অনেকের অনেক কারণ থাকে কিন্তু। আপনি দেখবেন যে যারা সাকসেসফুল পিপল তাদের স্টোরিগুলো শুনবেন যে আহ, হয় তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, বারবার ফেল হচ্ছিল, মানুষ ট্রল করতেছিল, সম্মান পাচ্ছিল না। এই ধরনের অনেক স্ট্রাগল জার্নি থেকেই কিন্তু এক একটা করে সাকসেস স্টোরি তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, ডেফিনেটলি আপনারা যে 73 জন এখানে রয়েছেন সবার পিছনের ঘটনা আমি জানি না, সবার স্টোরি আমার জানা নাই। কিন্তু আমার কোন জিনিসটা জানা আছে, যে সাকসেস হওয়ার পিছনে আপনার যেই কারণগুলো বা দ্রুত শেখার পেছনে আপনার যেই কারণগুলো তৈরি করা দরকার, কারণ তৈরি করতে হবে। কারণ তৈরি না করলে, সমস্যা তৈরি না করলে সেই সমস্যার সমাধান হবে না। সেটা হচ্ছে আপনি শিখতে বুঝতে গিয়ে যে যদি একটু কম বাধার সম্মুখীন হন। কারণ আমরা জাতি হিসেবেই একটু অধৈর্য জাতি, যে কিছুটা এই হলে অধৈর্য হয়ে যায়। তো আপনি শিখতে গিয়ে বুঝতে গিয়ে যদি বাধার সম্মুখীন হয়ে যান আপনি ধৈর্যহারা হয়ে যাবেন। সেক্ষেত্রে আমি সাজিয়ে গুছিয়ে কতটুকু ডেলিভার দিচ্ছি, সাপোর্ট টিমের কাছ থেকে আপনি কতটুকু সাপোর্ট পাচ্ছেন, এবং আপনি যে শিখছেন শেখার ভেতরে কিন্তু একটা আত্মতৃপ্তির বিষয় আছে। আমি লার্নারদের ভেতরে এটা অনেক দিন ধরে খেয়াল করেছি যে লার্নাররা শিখে যদি সেখানে তার স্যাটিসফ্যাকশন কাজ না করে, তার কাছে যদি মনে হয় যে না আমি হলো না বুঝি আমার শেখাটা,
এইটা হচ্ছে একটা বড় কারণ। এছাড়া শেখার একটা কারণ তৈরি করা, প্রয়োজনীয়তা তৈরি করা, নিজেদের ভিতরে প্রতিযোগিতা তৈরি করা, আর এগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে আপনার সেলফ মোটিভেশন তৈরি হবে, ধরে রাখতে পারবেন আপনি, আপনার আরও শেখার আগ্রহ তৈরি হবে, আপনার সমস্যারও সমাধান হয়ে যাবে। এবং আপনারা যখন একটা ব্যাচে 100 জন 150 জন মিলে একসঙ্গে শেখা শুরু করবেন, তাদের ভিতরে কেউ কেউ দেখবেন অনেক ভালো করতেছে, তাদেরকে দেখে দেখে আপনি নিজে উৎসাহী হবেন। আবার নিজে যখন ভালো কিছু করবেন তখন নিজেও কিছুটা সফলতা আপনি পাবেন। আর এখানে মোট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5টা। প্রথমত আমি বলবো টাইম ম্যানেজমেন্ট করতে পারা। দ্বিতীয়ত বলবো হচ্ছে টু ডু লিস্ট তৈরি করতে পারা। সফটওয়্যার ইন্ডাস্ট্রি, প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে আপনারা একটা কথা শুনে থাকবেন যে স্ক্র্যাম মাস্টার বলে, প্রজেক্ট ম্যানেজার বলে। স্ক্র্যাম মাস্টারের কাজ কি, প্রজেক্ট ম্যানেজারের কাজ কি? তাদের কাজই কিন্তু হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের বা প্রত্যেকটা টাস্কের ছোট ছোট টু ডু লিস্ট তৈরি করা, স্প্রিন্ট তৈরি করা। সো আপনি যেই কাজই সারাদিনই করেন না কেন, ভাত খান, ঘুমান, অফিস করেন, যাই করেন, এই প্রোগ্রামিং করতে আসলে, শিখতে গেলে, কাজ করতে গেলে এখানে মাস্ট আপনাকে আমি বলবো যে টু ডু লিস্ট ভাই মেনটেন করতেই হবে। কেননা এই জিনিসটার জন্মই হয়েছে এইভাবে। যে কোনো সফটওয়্যার কোম্পানিতে যদি আপনি যান, আপনি দেখবেন যে স্ক্র্যাম মাস্টাররা বা প্রজেক্ট প্ল্যানাররা ছোট ছোট টু ডু লিস্ট তৈরি করে করে কাজ করাচ্ছে, শেখাচ্ছে। আর যে কাজটি আপনি করতে চলেছেন সেই কাজটা সম্পর্কে জানা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চলেছেন, তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানেন কিনা এটা গুরুত্বপূর্ণ। এবং আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট করতে পারা। এই জায়গাটাতে এসে আমরা লার্নাররা ফেল মেরে যাই। আমরা নলেজ ম্যানেজমেন্ট করতে পারি না। ধরেন পুরো 6 মাস সময় ধরে আপনাকে আমি অনেক কিছু শেখালাম, অনেক কিছু শেখালাম, আপনি 15 দিন শেখার পরে আগের 15 দিন কি পড়েছিলেন সেটা কিন্তু আপনি ভুলে যাবেন। যখন আপনি চতুর্থ মাসে থাকবেন তখন আগের 3 মাসে কি পড়া হয়েছিল আপনি ভুলে যাবেন। এটা ভুলে যাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। সে জায়গায় হচ্ছে কি, যখন আপনি নলেজ ম্যানেজমেন্ট করতে পারছেন না, যে আপনি কি শিখছেন সেটা আপনার নখদর্পণে নাই বা আপনার আয়ত্তের ভেতরে নাই, তখন 6 মাস কোর্স করেও আসলে আপনার কোনো লাভ হবে না। 6 মাস আগেও যেরকম আপনি শূন্য ছিলেন, 6 মাস পরেও দেখা যাচ্ছে যে কি ওই শূন্য থেকেই আবারও ওই শূন্য হাতেই আপনি কোর্স থেকে ফেরত চলে যাচ্ছেন। দ্যাটস ওয়াই এই 6 মাস আপনি যে বিষয়গুলো শিখবেন সেখানে নলেজ ম্যানেজমেন্ট ইনশিওর করতে হবে। এবং সেই সাথে আপনার শেখার আগ্রহটা যেন তৈরি হয়, শেখার যে এনার্জিটা, সেই এনার্জিটা যেন আপনি মেইন জায়গাতে কাজে লাগাতে পারেন, এই জন্য শেখার একটা সিকোয়েন্স তৈরি করা দরকার। এবং এই সিকোয়েন্সটা আমাদের যে গতানুগতিক ওয়েব ডেভেলপমেন্ট শেখার সিকোয়েন্স আছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। গতানুগতিক ওয়েব ডেভেলপমেন্ট শেখার সিকোয়েন্সটা কি? শুরুতে এইচটিএমএল শেখেন, তারপরে সিএসএস শেখেন, তারপরে জাভাস্ক্রিপ্ট শেখেন, তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপ শেখেন, তারপরে টেইলউইন্ড সিএসএস শেখেন। সো আমাদেরকে এই গতানুগতিক ধারণা থেকে না বের হয়ে আসতে হবে। কারণ এই ধারণাটা অনেক পুরনো, অনেক পুরনো, অনেক পুরনো। কেন পুরনো বলছি? 2002 সালের কোনো একটা ইউটিউব ভিডিও যদি আপনি দেখেন, আপনি তখনও দেখবেন যেই ফিলোসফিটা তখন ছিল, 2010 সালে এসেও কিন্তু ওই একই ফিলোসফি নিয়ে আমরা কথা বলেছি। 15 সালেও একই ফিলোসফি নিয়ে কথা বলেছি, 25-এ এসেও একই ফিলোসফি নিয়ে কথা বলেছি। কিন্তু ভাই, যুগ তো চেঞ্জ হয়ে গেছে। আপনাদের নলেজ পাওয়ার বলেন, নেয়ার ক্যাপাসিটি বলেন, লার্নিং ক্যাপাসিটি বলেন, এগুলো কিন্তু অনেক বেড়ে গেছে, এগুলো চেঞ্জ হয়ে গেছে। সো আমাদেরকেও না আমাদের যে লার্নিং সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটার ভেতরে কিছুটা সাইকোলজিক্যাল পরিবর্তন করা দরকার। মোট কথা আমি লিখেছি এখানে 5টা, 4টা বিষয় হবে হচ্ছে 5টা। এই 5টা বিষয় যদি মনে রাখতে পারি আমরা, বা এই 5টা বিষয়কে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, তাহলে আপনার ওয়েব ডেভেলপমেন্ট শেখার জার্নি ফাস্টার হবে। হ্যাঁ, কনসিস্টেন্সি, পেশেন্স, বেশি বেশি প্র্যাকটিস করা, এগুলো হচ্ছে খুবই জেনারেলাইজড একটা ধারণা, খুবই জেনারেলাইজড ধারণা। আই রেসপেক্টফুলি আমি বলতেছি, সবাই এই ধারণাটাই পোষণ করি আমরা। কিন্তু সেটার পিছনের পিছনে আরও পিছনে কিছু কারণ আছে, সেই কারণগুলো নিয়ে আপনাদের সাথে আমি সেই কৌশলগুলো নিয়ে কথা বলছি। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা সবাই জানি, সবাই জানি আমরা। ইফ ইচ অ্যান্ড এভরি ওয়ান, এখানে আপনারা যারা আছেন আপনারা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন। আপনারা লার্নিংয়ে এসে সব থেকে ভুক্তভোগী হন যেটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজ করতে পারেন না। এজন্য আপনাদের ভেতরে একগুলো প্রশ্ন আসে যে ভাই, দিনে কত ঘন্টা পড়লে আমি সিলেবাসটা কমপ্লিট করতে পারবো? ভাই, আমি তো চাকরির পাশাপাশি শিখছি, সো আমি কিভাবে করব? আমি তো জবের পাশাপাশি করছি, আমি তো স্টুডেন্ট, আমার ভার্সিটিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, আমার তো সারাদিন ক্লাস শেষে এসে তারপরে আমাকে কন্টিনিউ করতে হয়। সো আপনারা এখানে যারা কোর্স করতে আসেন বা শিখতে আসেন, তারা কেউই আমি বলবো যে একেবারে 24/7 সময়ে কারো হাতে থাকে না, আমার হাতেও থাকে না। এটা হওয়াটাই তো স্বাভাবিক।
আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশার, কেউ হয়তো বা আপনারা চাকরিজীবী, কেউ হয়তো বা আপনারা ব্যবসায়ী, কেউ হয়তো বা আপনারা স্টুডেন্ট, কেউ হয়তো বা অন্য কোনো কাজের পাশাপাশি আপনারা এই ওয়েব ডেভেলপমেন্টটা শেখেন। তো যখনই আপনি পাশাপাশি কোনো কিছু একটা করতে যাবেন, সেখানে টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি, আদারওয়াইজ ওই প্রজেক্ট আপনার ফেইল করবে। সেক্ষেত্রে আপনি ওয়েব ডেভেলপমেন্ট যখন শিখছেন, তখন টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা সবাই জানি, বাট আমি একটু রিকল করে দিচ্ছি। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে এবিসি মেথড। যে আপনি আপনার সারাদিনের যতগুলো কাজকর্ম রয়েছে, সেই কাজকর্মগুলোকে আপনি যদি তিনটা ভাগে ভাগ করে নেন, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটা শেখা জরুরি, কোনটা পরে শিখলেও হবে, কোনটা এখনই শিখতে হবে। আমরা এই জিনিসটা ওয়েব ডেভেলপমেন্টে এসে ফেল করি। ওয়েব ডেভেলপমেন্টে তো প্রোগ্রামিংয়ের ভেতরে তো অনেক বিষয়, তাই না? অনেক অনেক বিষয়। কিন্তু কোন বিষয়টা আপনার এখনই শেখা জরুরি, কোন বিষয়টা এখন শেখা জরুরি নয়, কোনটা 2 দিন পর শিখতে হবে, এই বিষয়টার ভেতরে যদি পার্থক্য তৈরি করতে আমরা না পারি, তাহলে দেখা যাবে যে আমাদের লার্নিং মোটিভেশনটা ওই জায়গায় নষ্ট হয়ে যাবে। এছাড়া যেই কাজটা আপনার 2 মিনিটের মধ্যে শেষ করা সম্ভব, সেটা আপনি সাথে সাথে করে ফেলেন। 2 মিনিটের ভেতরে কি কি সম্ভব বলেন তো? 2 মিনিটের ভিতরে আপনার যে কোডিংটা আমি ক্লাসে দেখিয়েছি, সেটা হয়তো একবার রিভাইজ করা সম্ভব। আমি আপনাকে যতটুকু পড়িয়েছি সেটার একটা ডকুমেন্টেশন যদি আপনার হাতে আমি দিয়ে দিই, সেই ডকুমেন্টেশনটা একবার রিভাইজ করা সম্ভব। এখানে আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস, টিউটোরিয়াল প্রত্যেকটাই কিন্তু ডকুমেন্টেড। এতে করে হচ্ছে কি, যখন ক্লাসটা শেষ হচ্ছে, যখন ভিডিওটা শেষ হচ্ছে, লেসনটা শেষ হচ্ছে, ওটা ডকুমেন্টেশনটা আপনি 2 মিনিট 1 মিনিটের ভেতরে কিন্তু একবার রিভাইজ করে ফেলতে পারেন। সো এই জিনিসটা আমরা আমাদের যেই সাইকোলজি, আমাদের যেই ফিলোসফি, এই ফিলোসফির ভেতরে এই জিনিসগুলোকে আমরা ট্যাগ করে ফেলেছি। এছাড়া আরেকটা বিষয় যে হচ্ছে, দিনের শুরুতেই সবচেয়ে যে কঠিন কাজটা, সেই কাজটা আগে করা, যেটাকে আমরা বলি কি ইট দ্যাট ফ্রগ, সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটা আগে করা। সো আমাদের লার্নিং ফিলোসফিটাও এরকম হবে, যে বিষয়টা একটুখানি জটিল, যে বিষয়টা বুঝতে একটুখানি আপনার সমস্যা হচ্ছে, সেই বিষয়টাতে বেশি জোর দেয়া, ওই বিষয়টাকে আগে হাইলাইট করা, যাতে করে ওই চ্যালেঞ্জিং কাজটাই আপনি আগে শেষ করে ফেলতে পারেন। এতে আপনার ভেতরে কনফিডেন্স বাড়বে। এছাড়া টাইম ব্লকিং, এই জিনিসটা আমি খুব মেনটেন করি। টাইম ব্লকিং, যে একটা নির্দিষ্ট সময়কে নির্দিষ্ট কাজের জন্যকে সেটাকে একেবারে ফিক্সড করে ফেলা। বিষয়টা ঠিক এরকম, যখন 2 ঘন্টা লাইভ ক্লাস হয়, ওই 2 ঘন্টা লাইভ ক্লাসকে আমি 4টা 5টা ব্লকে ভাগ করি। যে আধা ঘন্টা হচ্ছে আমার ব্লক এ, পরের আধা ঘন্টা আরেকটা ব্লক, তারপরের আধা ঘন্টা আরেকটা ব্লক, তার পরের আধা ঘন্টা হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার সেশন। তো যখনই একটা 2 ঘন্টা বা আড়াই ঘন্টার লাইভ ক্লাসকে একটা স্পেসিফিক টাইম ব্লকে ভাগ করা হচ্ছে, তখন হয় কি, আপনাদের লাইভ ক্লাসটা সেরকম আপনারা যেরকম এনজয় করেন, আপনারা ভালো বুঝতে পারেন, আমার ক্ষেত্রেও আউটপুট দেওয়াটা সুবিধা হয়, এবং আপনাদের প্রশ্ন উত্তর পর্বটাও খুব দুর্দান্ত হয়। এছাড়া আমাদের পড়ার যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সে আমরা সবসময় যে কাজটা করি, সেটা হচ্ছে একই ধরনের কাজগুলোকে একসাথে রাখি। যখন আপনি পাইথনের ভ্যারিয়েবল শিখছেন, ওই ভ্যারিয়েবল সংক্রান্ত বিষয়গুলোকেই আমরা একসাথে রাখছি। যখন আপনি কন্ডিশন শিখছেন, তখন কন্ডিশন সংক্রান্ত বিষয়গুলোকেই একসাথে রাখছি। যখন আপনি ডেটা স্ট্রাকচার পড়ছেন, ওই ডেটা স্ট্রাকচারের বিষয়গুলোকেই আমরা একসাথে রাখছি, যেটাকে আমরা বলছি ব্যাচিং। এই ব্যাচিং করে পড়ালে এবং পড়লে হয় কি, লার্নিংটা আরও বেশি এফিসিয়েন্ট হয়। সো টাইম ম্যানেজমেন্টের এই যে রুলসগুলো, এই রুলসগুলো কিন্তু আমরা জানি, যে এবিসি মেথড, 2 মিনিট রুলস, ইট দ্যাট ফ্রগ, তারপরে হচ্ছে টাইম ব্লকিং, ব্যাচিং। কিন্তু এই জিনিসগুলো তো শুধু থিওরিটিক্যালি জানলে হবে না, এগুলোকে আমাদের ডে টু ডে লাইফে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আমাদের ক্লাসের ভেতরে, লার্নিংয়ের ভেতরে, এবং আমাদের লার্নিং জার্নির ভেতরে প্রত্যেকটা জায়গায় আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতেছি, এটার একটা সুফল নিশ্চয়ই আপনারা পাবেন। এরপরে আসি হচ্ছে টু ডু লিস্ট তৈরি করা। এখন আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি কারওয়ান বাজারে যান, বাজারে গিয়ে ঈদের মার্কেট করেন, আপনি কিন্তু টু ডু লিস্ট তৈরি করে ফেলতে পারবেন। আপনার ওয়াইফকে যদি বলা হয় বাসায় আজকে কি কি রান্না করা হবে, তুমি একটা টু ডু লিস্ট বানাও, সে কিন্তু টু ডু লিস্ট তৈরি করে ফেলতে পারবে। মানুষ সেই কাজেরই টু ডু লিস্ট তৈরি করতে পারে যেই কাজটা অলরেডি তার করা আছে, বা যেই কাজটা সে অলরেডি করেছে, বা আশেপাশের কেউ একজন করছে, তখনই মানুষ টু ডু লিস্ট তৈরি করতে পারে। কিন্তু যেই কাজটা আপনি জানেনই না, সেই কাজটা আপনি টু ডু লিস্ট তৈরি করতে পারবেন? পারবেন না। নেইভার, কখনোই পসিবল না। ধরেন আপনি পিএইচপি শিখবেন, বা ধরেন আপনি পাইথন শিখবেন, বা ধরেন আপনি গিটহাব শিখবেন, বা ধরে নিলাম আপনি হচ্ছে আহ, কি শিখবেন, আপনি জাভাস্ক্রিপ্ট ডিজাইন প্যাটার্ন শিখবেন। আমি ধরে নিলাম যে আপনি হচ্ছে ডাটাবেস শিখবেন। এখন ভাই আপনি কি শিখতেছেন?
সেইটা টু ডু লিস্ট আপনি নিশ্চয়ই তৈরি করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওই জিনিসটা তো আগে থেকে আপনার জানা নাই, আপনার শেখা নাই। যদি আপনার পুরো রাস্তাটা দেখা থাকতো, তাইলে না আপনি টু ডু লিস্ট তৈরি করতে পারতেন। আপনি যদি এখন চ্যাট জিপিটির হেল্প নিয়ে টু ডু লিস্ট তৈরি করেন, তাহলে সেটা আপনার উপযোগী হবে না। কেন হবে না? কারণ চ্যাট জিপিটি তো আপনার সাইকোলজি চিন্তা করে টু ডু লিস্ট তৈরি করে দিবে না। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় আমি টু ডু লিস্ট নিয়ে কথা বলি। অনেকের কাছে হয়তো বা মনে হতে পারে রাব্বিল ভাই মনে হয় একটা চ্যাট জিপিটি করে টু ডু লিস্ট বের করে নিয়ে চলে আসছে। নেইভার। একজন মানুষ 1 ঘন্টায়, আধা ঘন্টায় কতটুকু শিখতে পারে, আমি কতটুকু শেখাতে পারি, লার্নাররা কতটুকু নিতে পারতেছে, কোন টপিকের পরে কোন টপিকটা নিলে লার্নারদের সুবিধা হচ্ছে, ওই এক্সপেরিয়েন্সটাকে গ্যাদার করেই কিন্তু এই টু ডু লিস্টগুলো তৈরি করা হয়। তা আমরা করতেছি কি, আপনার একেবারে ডে 1 থেকে শুরু করে, পাইথনের শুরু থেকে শুরু করে, ধরে নিলাম আমি পাইথন শিখতেছেন আপনি, রান ইউর ফার্স্ট কোড থেকে শুরু করে, ডেটা টাইপ থেকে শুরু করে, ডেটা টাইপ চেকিং থেকে শুরু করে, আমাদের প্রত্যেকটা পাইথন, জ্যাঙ্গো, এসকিউএল, রিয়্যাক্ট শেখার পুরো জার্নিটা না এরকম ছোট ছোট টু ডু লিস্টে ভাগ করে ফেলছি আমরা। এখানে আপনারা একটা টু ডু লিস্ট দেখতে পাচ্ছেন। আমাদের গিটহাব শেখার যে আবার জার্নি আছে, এই জার্নিটাকে আমরা টু ডু লিস্টে ভাগ করে ফেলছি। এখানে কিছু টু ডু লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এরকম টু ডু লিস্টের আলাদা আলাদা পিডিএফ করে ফেলছি আমরা, প্রত্যেকটা মডিউলের জন্য, প্রত্যেকটা সাইকেলের জন্য, প্রত্যেকটা টপিকের জন্য। পাইথনের জন্য একটা, মাইস্কুলের জন্য একটা, তারপরে হচ্ছে জ্যাঙ্গোর জন্য একটা, রিয়েক্টের জন্য একটা, যেই বিষয়গুলো আছে সবগুলোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে এই টু ডু লিস্ট আমার পক্ষ থেকেই আমাকে প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ টু ডু লিস্ট আবার রিয়েল লাইফে আপনার অ্যাপ্লাই হবে না। আপনি টু ডু লিস্ট করলে হবে না। কেন হবে না? কারণ আপনি তো জানেনই না ওই বিষয়টা। দ্যাটস ওয়াই আপনি টু ডু লিস্ট করলে টার্গেট ফিক্স করতে পারবেন না। সেক্ষেত্রে অনেক দিন ধরে লার্নার নিয়ে কাজ করে 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 আমাদের ভেতরে যেইটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে, ততটুকু দিয়ে আমরা যে একটা টু ডু লিস্ট আপনাকে ফোর্স করছি, এতে করে আপনার টার্গেট ফিক্সড করা সহজ হবে। অর্থাৎ আপনি জানবেন যে আপনি আজকে কি পড়ছেন, কালকে কি পড়বেন, পরশুদিন কি পড়েছেন, গতদিন কি পড়েছেন, 1 মাস আগে কি পড়েছেন, আপনার সেই বিষয়টার একটা ট্র্যাকিং থাকবে। এতে করে আপনার দক্ষতা তো বাড়বে, আপনার মাথার ভিতরেও একটা ডেইলি রুটিন আমি পুশ করে দিতে পারবো যে ভাই আজকে তো রবিবার, আজকে তোমাকে এই বিষয়গুলো পড়তে হবে, কালকে সোমবার ওই বিষয়গুলো কিন্তু তোমাকে পড়তে হবে। সো এই যে আপনাকে টার্গেট ফিক্স করে দেয়া, এতে করে আপনার দক্ষতাও বাড়বে, মোটিভেশনও বাড়বে। সেই সাথে আপনি নিজেই আপনার নিজের প্রোগ্রেসটা বুঝতে পারবেন। কেন প্রোগ্রেসটা বুঝতে পারবেন? কারণ প্রত্যেকটা টপিক যেহেতু ওয়েল ডকুমেন্টেড, আপনি যখন পড়ছেন, শিখছেন, 1 মাস পরে, 6 মাস পরে আপনি কতটুকু পড়েছেন, কতটুকু পড়া বাকি, আপনার যে প্রোগ্রেসটা, সেই প্রোগ্রেসটা ইনশাল্লাহ আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। এতে করে আপনার ফোকাস ধরে রাখাটা সহজ হবে এবং আপনার স্ট্রেস অনেকখানি কমে যাবে। কারণ এই জায়গায় স্ট্রেসটা হয় কোন জায়গায়, একটা কোর্স যদি 6 মাস চলে, 3 মাস বা 2 মাস পর থেকে লার্নারদের ভেতর একটা স্ট্রেস তৈরি হয় যে ইস, আমি আগে কি কি পড়েছি, আমি তো সব আলবাদ ভুলে গেছি, আমার তো কিচ্ছু মনে নাই। এরকম একটা স্ট্রেস কাজ করে যে আগে কি পড়ানো হয়েছিল, পরে কি পড়ানো হবে। এই স্ট্রেসের কারণে দেখা যাচ্ছে পড়াশোনা আর হয়ে ওঠে না। এবং এই ফিলোসফিটাকে শুধুমাত্র আমরা এখানে খাতা কলমে যে এখানে আছে বিষয়টা এরকম না। আমাদের লাইভ ক্লাস, আমাদের সাপোর্ট ক্লাস, আপনাদেরকে যদি আমি একটা ফ্লাটার ব্যাচের একটা এক্সাম্পল দেখাই, একটু পরে দেখাবো হয়তো যদি সময় পাই, সেখানে টিচার কি পড়াবে তার একটা টু ডু লিস্ট, সাপোর্ট টিচার কি পড়াবে তার একটা টু ডু লিস্ট, ছাত্ররা কি করবে তার একটা টু ডু লিস্ট। এবং এইটা পুরো 6 মাসের জন্য ফিক্স করা থাকে। প্রত্যেকটা সাইকেলে সাইকেলে এই টু ডু লিস্টগুলো গ্রুপের মধ্যে সার্কুলেট করা হয়। তাতে করে হচ্ছে কি জানেন, যখন একাধিক টিচার একটা কোর্স করায়, সেখানে টিচারের মাঝখানে যে সিঙ্কিং এর বিষয়টা, এই বিষয়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ধরেন সাপোর্ট ইনস্ট্রাক্টর একজন পড়াচ্ছে, আমি একজন পড়াচ্ছি, আমরা দুজন টিচার পড়াচ্ছি। ধরেন এর সঙ্গে সেতু ভাইও পড়াচ্ছে, আরও একজন টিচার, ধরেন মাহির ভাইর পড়াচ্ছে, 4জন টিচার। তো এই 4টা টিচারের ভেতরে যদি আমাদের কোলাবোরেশন না থাকে, তাহলে পড়াশোনাটা সিঙ্ক করবে না। আর পড়াশোনা যদি নিজেদের ভেতরে সিঙ্ক না করে, সেই ক্ষেত্রে স্টুডেন্টের বুঝতে কঠিন হবে। এবং সেই সাথে আমরা মাইক্রো লার্নিংয়ে গুরুত্ব দিচ্ছি। মাইক্রো লার্নিংয়ে গুরুত্ব দেওয়ার কারণে হচ্ছে কি, আপনি দেখবেন যে আমাদের পড়ার ভিতরে ছোট 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 প্রজেক্ট আছে, যেটাকে আমি বলি প্র্যাকটিস প্রজেক্ট। সাপোর্ট ক্লাসে আছে, কনসেপচুয়াল ক্লাসে আছে, লাইভ ক্লাসে আছে, ছোট ছোট, যেটাকে আমি বলছি মাইক্রো লার্নিং। এটা লার্নিং এর জন্য খুবই ভালো একটা ফিলোসফি। আমাদেরকে না মাইন্ড গেম খেলতে হবে, মাইন্ড গেম। মাইন্ড গেম মানে বুঝেন, যেরকম দেখবেন ছোট বাচ্চাদেরকে পড়ানোর জন্য কিন্তু কিছু সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে, সবাই ছোট বাচ্চাদেরকে পড়াইতে পারে না। সো প্রোগ্রামিংটাকে যে আমি আপনার ভেতরে পুশ করব, এটার পিছনে না সাইকোলজি আছে, এটার পিছনে একটা সায়েন্স আছে, এটা পুরোটাই হচ্ছে একটা সায়েন্স। এটা একটা স্ট্র্যাটেজি যে হাউ টু ট্রান্সফার মাই নলেজ, আমার কাছ থেকে আমি আমার নলেজটাকে কিভাবে আপনার কাছে ট্রান্সফার করতে পারি, না এটা একটা কৌশল।
এই কৌশলটা আমি যত বেশি অ্যাপ্লাই করতে পারবো, আপনারা যত বেশি এটাকে অ্যাডাপ্ট করতে পারবেন, আপনার লার্নিংটা তত ভালো হবে, আপনি তত ফাস্টার শিখবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি প্রচুর পরিশ্রম করে গেলেন, আমিও প্রচুর পরিশ্রম করে গেলাম, কিন্তু অ্যাট দ্য এন্ড কোনো লাভ হবে না যদি আমরা এই কৌশলগুলোকে আমাদের যেই পড়াশোনা সেই পড়াশোনাগুলোর ভেতরে আমরা অ্যাপ্লাই করতে না পারি। এছাড়া আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে কাজটি আপনি করতে চলেছেন সেটি সম্পর্কে জানা, যে আপনার টার্গেট কি, ডাক্তার হওয়া ছোটবেলায়, আপনার টার্গেট কি ইঞ্জিনিয়ার হওয়া, আপনার টার্গেট কি আর্মি হওয়া, আপনার টার্গেট হচ্ছে পাইলট হওয়া। সো ভাই, পাইলট কি করে না করে আপনি তো একটা ধারণা আছে তো আপনার, না? কেমনে বিমান চালায় পুরোটা না জানলেও সে যে বিমান চালায়, আকাশে ওড়ে, এই ফিলোসফিটা তো আপনার ভেতরে আছে। ডাক্তার হলে মানুষের সেবা করবেন আপনি, সেটার একটা ফিলোসফি আপনার ভেতরে আছে। ইঞ্জিনিয়ার হলে আপনি বড় বড় বিল্ডিং বানাবেন, প্রোগ্রামিং করবেন, একটা ফিলোসফি তো আপনার ভেতরে আছে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম যারা একেবারে অ্যাবসোলিউট বিগিনার থাকে, এই ওয়েব ডেভেলপমেন্ট যে কাজটা সে করতে চলেছে সেই কাজটা সম্পর্কে দেখা যাচ্ছে যে তার পুরো ধারণাটা নাই। হ্যাঁ, একটা ধারণা আছে যে কি, ফ্রন্ট ইন ডেভেলপ করবো, ব্যাক ইন ডেভেলপ করবো, ডাটাবেস বানাবো, বা হচ্ছে আমি ওই ভাইয়ের কাছে শুনেছিলাম, এই ভাইয়ের কাছে শুনেছিলাম, ও ভাইয়ের কাছে শুনেছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, কিংবা ইউটিউবে দেখেছিলাম। সো নো, এভাবে বিচ্ছিন্ন ধারণার ভেতরে থাকলে আপনার ওই জায়গায় গিয়ে দেখবেন আপনার লার্নিং ক্যাপাসিটি কমে যাবে। সো এই জায়গায় আরেকটা বিষয় আমরা এনশিওর করছি, সেটা হচ্ছে আপনি যে কাজটা করতে চলেছেন আপনি সেটি সম্পর্কে জানেন কিনা। দ্যাটস ওয়াই একেবারে শুরুর দিনেই, প্রোগ্রামিং শেখানোরও অনেক আগে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যে আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা ডার্টটা আপনি কেন শিখছেন, কী কারণে শিখছেন, ওইটা কোথায় গিয়ে কাজে লাগবে। যখন আপনার ভেতরে এই সচেতনতা তৈরি হবে, তখন আপনি ওটা শিখে মজা পাবেন। আদারওয়াইজ প্রোগ্রামিং শিখে মজা পাবেন না, আপনার কাছে মনে হবে ধুর এগুলো কি, এগুলো আউল ঝাউল, তাই না? আমি আমার আলোচনাটা কন্টিনিউ করব। এটা কন্টিনিউ করার আগে এখানে ইন্টিগ্রেটিভ কেয়ারসের রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, আমি ওনাকে 2 মিনিটের জন্য আমার ফ্লোরটা ছেড়ে দিচ্ছি। এরপরে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেরকম, যে কাজটি আপনি আগে করতে চলেছেন সেটি সম্পর্কে জানা, কিভাবে জানবেন, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট করা। এই যে 6 মাস আপনাকে আমি পড়াবো, এই 6 মাসে তো আমি অনেক কিছু পড়াবো, আপনি অনেক কিছু পড়বেন, এই নলেজটাকে কিভাবে আপনি ম্যানেজমেন্ট করতে পারেন। নলেজ ম্যানেজমেন্ট করতে না পারলে 6 মাস আগে আপনি আমার কাছে শিখতে এসে যেরকম শূন্য ছিলেন, 6 মাস পরেও আপনি শূন্য হয়েই ফেরত যাবেন, বিকজ ইউ হ্যাভ নো প্রপার নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। সো নলেজ ম্যানেজমেন্টটা নিয়েও আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, এবং সেই সাথে এই মোটিভেশন ধরে রাখা, নিজের একটা আগ্রহ তৈরি করার জন্য কিভাবে শেখার সিকোয়েন্সটা তৈরি করা যায়, যে সিকোয়েন্সটার ভিতরে টাইম ম্যানেজমেন্ট থাকবে, টু ডু লিস্ট থাকবে, তারপরে হচ্ছে কোড মনে রাখার বিষয় থাকবে, আপনার যেই পেশেন্স আছে, আপনার যে টাইম আছে সেইটাকে ইউটিলিটি করার বিষয় থাকবে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এই বিষয়টা আলোচনা করার জন্য জাস্ট আমি 2 মিনিট ব্রেক দিচ্ছি। এই ব্রেকের ভিতরে ইন্টারেক্টিভ কেয়ারসের যিনি রিপ্রেজেন্টেটিভ আছেন, প্লিজ কন্টিনিউ। আমি হচ্ছে এই 2 মিনিটের জন্য মিউট করছি। শুনতে পাচ্ছেন আমাকে? ভাইয়া আমরা একটু কন্টিনিউ করি, রিয়ান ভাই প্রবাবলি হ্যাজ সাম টেকনিক্যাল ইস্যু। ওকে, ঠিক আছে। প্লিজ গিভ আস দ্য ফ্লোর ইন নেক্সট 10 to 15 থ্যাংক ইউ। minutes. উই থ্যাংক অ্যাপোলোজাইজ ইউ। ফর দ্যাট। থ্যাংক ইউ। আমাকে হচ্ছে এখানে চ্যাট বক্সে বলেন কখন আসবে। আচ্ছা, এখানে তো অনেকগুলো কারণ বলবো আমি, তাই না? প্রথম কারণ যেটা বলবো হচ্ছে, যে কাজটা আপনি করতে চলেছেন সেটা সম্পর্কে জানা। তারও আগে আমি যেটা বলবো যে হচ্ছে কোড মনে রাখা। ওই যে বললাম যে আপনি 6 মাস আগে শূন্য হাতে ছিলেন, 6 মাস পরেও যেন আপনি শূন্য হাতে ফেরত না যান। দ্যাটস ওয়াই পুরো লার্নিং পাথের ভিতরে, পুরো ক্যারিয়ার পাথের ভিতরে আমরা একটা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লাই করেছি, এবং এটা আমি এর আগেও করতাম, এবার আরো স্ট্রিক্টলি করা হচ্ছে। কেন করা হচ্ছে চলেন এই কারণটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। সেটা হচ্ছে, আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি প্রোগ্রামিং শেখেন আর ফ্রন্ট এন্ড শেখেন আর ব্যাক এন্ড শেখেন আর ডাটাবেস শেখেন, আপনি যাই শেখেন না কেন, বা আপনি ছোটবেলায় দেখেন তো আপনার নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কিভাবে শুরু হয়েছিল। এরকম নোট খাতা করতেন না আপনারা? অঙ্ক করতেন না? অঙ্ক পড়তেন, ফিজিক্স পড়তেন, কেমিস্ট্রি পড়তেন, বায়োলজি পড়তেন, বাংলা ইংরেজি যাই পড়েন না কেন, আপনি সুন্দরভাবে এভাবে খাতার মধ্যে নোট করে রাখতেন সবাই। ইচ অ্যান্ড এভরি ওয়ান আমরা স্কুলে যা যা পড়েছি এরকম খাতায় নোট করে রাখতাম। এবং টিচার ক্লাসে যে পড়াগুলো পড়াইতো সেই পড়াগুলো ইনস্ট্যান্ট আমরা পড়তাম, বাসায় গিয়ে পড়তাম, 15 দিন পরে বা 7 দিন পরে সেই পড়াগুলো কিন্তু আমরা সব ভুলে যাইতাম। ইচ অ্যান্ড এভরি ওয়ান যাইতাম কিনা বলেন? তারপর হতো কি,
পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 2 দিন আগে, ওই যে সারা মাস ধরে আমরা যে প্রাইভেট পড়েছি, সারা মাস ধরে আমরা ক্লাস করেছি, স্কুল করেছি, যা যা পড়তাম আমরা সবগুলো সুন্দর করে নোট করে রাখতাম। আর পরীক্ষার আগের দিন আমরা করতাম কি, সেই নোট খাতাটা খুলে বসতাম। নোট খাতাটা যেই আমরা রিভাইজ করতাম, সব পড়া মনে হইতো আমাদের, আর পরীক্ষাটা আমাদের ভালো হইতো। তো এই ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিংও কিন্তু পড়াশোনার বাইরে কোনো কিছু না, এটাকে আপনি পড়াশোনার বাইরে চিন্তা করবেন না, এটাও একটা পড়াশোনা। বিষয়টা এরকম না যে এখানে কম্পিউটার টাপ চিপতে চিপতে কিংবা এই কিবোর্ড টাইপিং করতে করতে আপনার প্রোগ্রামিং শেখা হয়ে যাবে, নেভার, এটা কখনোই হয় না। এইটাও একটা পড়াশোনা। সো আপনার অঙ্ক, বাংলা, ইংলিশ যেরকম সারা জীবন আপনি স্কুল কলেজে পড়ে এসেছেন, নোট করেছেন, সেগুলোকে সুন্দর করে স্টোর করেছেন, পরীক্ষার আগে সেগুলোকে আপনি ইউটিলাইজ করেছেন, ওইভাবে এখানে ওই ওয়েব ডেভেলপমেন্টেরও একটা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম আপনাকে তৈরি করে ফেলতে হবে। কিন্তু প্রোগ্রামিং তো খাতায় লেখার বিষয় না। খাতায় লিখে আপনি কয় লাইন প্রোগ্রাম লিখবেন, এটা তো সম্ভব না। সেক্ষেত্রে গতানুগতিক পড়াশোনার নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা আমাদের সবার জানা, কিন্তু প্রোগ্রামিংয়ের জন্য অজানা। এই অজানাটাই হয়ে গেছে হচ্ছে আপনার পিছিয়ে থাকার একটা বড় কারণ। এখন সেই জানাটা একটু জানি। প্রথম কথা হচ্ছে, যখন আপনি প্রোগ্রামিং শেখা শুরু করবেন তখন আপনার কোড মনে থাকবে না। এই জায়গায় গিয়ে আপনি একটা বাড়ি খাবেন। আপনার ভিতরে একটা ডিমোটিভেশন কাজ করবে। আপনার কাছে মনে হবে যে না, আমার দ্বারা মনে হয় আর হবে না, আমার তো মনে থাকে না। আপনি দেখবেন যে সাপোর্ট গ্রুপে আমাকে প্রশ্ন করবেন যে ভাইয়া, আমি তো 15 দিন আগে পড়েছিলাম, সেগুলো তো সব ভুলে গেছি। ভুলেই তো যাবেন রে ভাই, কোড মনে থাকবে না, এটাই তো স্বাভাবিক। আমারও থাকে না। কেউ 20 বছর কোডিং করে এসেও তার সব কোড মনে থাকবে, বিষয়টা এরকম না। কেননা এই কোড মনে রাখারই জিনিস না। তো যেটা মনে রাখারই জিনিস না, সেটাকে আপনি কেন মনে রাখার চেষ্টা করবেন? নেভার। এই জন্য আপনাকে করতে হবে কি, কোডটাকে বুঝতে হবে, কোথাও একটা লিখে রাখতে হবে। এখন কোথাও একটা লিখে রাখতে হবে মানে কোথায় লিখে রাখতে হবে? খাতায় লিখে রাখতে হবে? নো। এই জন্য আপনাকে করতে হবে কি, একটা নলেজ ম্যানেজমেন্টের একটা চেইন আপনাকে তৈরি করতে হবে। এখন এই নলেজ ম্যানেজমেন্টের চেইনটা যদি আপনি তৈরি করতে না পারেন, এখানেই আপনারা অনেকে রয়েছেন 6 মাস, 1 বছর, 3 মাস কিংবা তারও বেশি সময় ধরে হয়তোবা ইউটিউবে ভিডিও দেখেছেন, হয়তোবা নিজে নিজে ট্রাই করছেন, হয়তোবা এর আগে বিভিন্ন জায়গায় কোর্স করেছেন, কিন্তু তারপরেও আপনাদের মনে হচ্ছে যে আপনি অনেক পিছিয়ে আছেন, আপনি কিছুই শেখেননি। কেন মনে হচ্ছে জানেন? কারণ আপনি যে পড়াশোনাগুলো করে আসছেন, প্র্যাকটিসগুলো করে আসছেন, কনসিস্টেন্সি আপনার ছিল, বেশ ভালো কথা, আপনি প্রচুর পরিশ্রম করছেন, বাট আপনার নলেজ ম্যানেজমেন্ট ঠিকঠাক ছিল না। লাইক মানি ম্যানেজমেন্ট, আপনার হাতে অনেক টাকা পয়সা আসলো, কিন্তু সেটাকে যদি আপনি ঠিকঠাক ম্যানেজ করতে না পারেন, অ্যাট দ্য ডে এন্ড আপনার হাতে কিন্তু টাকা পয়সা থাকবে না। নলেজটাও তাই। আপনি ম্যানেজমেন্ট করতে পারেন নাই দেখে আপনার কাছে মনে হচ্ছে যে একবার কোর্স করে এসেও আপনি কোনো ফাইনাল সলিউশন পান নাই, আপনি অনেক শিখেও কিছুই শেখেন নাই কিংবা পিছিয়ে পড়ে আছেন। কেন জানেন? কারণ আপনি শুধুমাত্র আপনার একটা ব্রেন দিয়ে প্রোগ্রামিংটাকে বা ওয়েব ডেভেলপমেন্টটাকে চিন্তা করছেন, যেটা হচ্ছে আপনার প্রাইমারি ব্রেইন। কিন্তু এই প্রোগ্রামিংয়ে ভালো করার জন্য বা ওয়েব ডেভেলপমেন্টে ভালো করার জন্য আপনার একটা সেকেন্ডারি ব্রেইন দরকার। শুধু প্রাইমারি ব্রেইন দিয়ে হবে না। হাজার 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 লাইন কোড, এত এত লজিক্স, এত এত ডেটা স্ট্রাকচার, এত এত প্রবলেম, এত এত সলিউশন, এটা শুধুমাত্র আপনার যে প্রাইমারি ব্রেইন এটা দ্বারা সম্ভব না। এর জন্য আপনার একটা সেকেন্ডারি ব্রেইন দরকার। বিষয়টা ঠিক এরকম, চিন্তা করে দেখেন তো, আপনার কম্পিউটারে র্যাম আছে আবার এসএসডি আছে। তো যখন আপনার কম্পিউটারে কোনো কিছু ইনস্ট্যান্ট প্রসেসিং হয়, তখন সেটা হয় হচ্ছে আপনার কম্পিউটারের র্যামে, এসএসডিতে কিন্তু না। বাট সেটা প্রসেস হয়ে যখন আপনি ফাইনালি সেটাকে সেভ করে রাখেন, সেটা কিন্তু আপনার কম্পিউটারের এসএসডিতে গিয়ে সেভ হয়। তাহলে আপনার কম্পিউটারের ভেতরেরও কিন্তু দুইটা স্টোরেজ আছে, দুইটা ব্রেইন আছে, বা দুইটা প্রসেসিং জায়গা আছে। একটা জায়গায় সে ইনস্ট্যান্ট প্রসেস করে, আরেকটা জায়গায় গিয়ে ডাম্প করে, একটা জায়গায় প্রসেস করে, আরেকটা জায়গায় গিয়ে ডাম্প করে। সো এই ওয়েব ডেভেলপমেন্টেও আমাদেরকে করতে হবে কি, এই জিনিসটা আমরা আলবাত করতে পারতেছি না, অনেকেই করতে পারতেছি না, এই জন্য পিছিয়ে যাচ্ছি। আমরা প্রাইমারি ব্রেন দিয়ে যেই জিনিসটাকে প্রসেস করতেছি, আজকের ক্লাসে আমি আপনাদেরকে যেই জিনিসগুলো বুঝাইলাম, এই জিনিসগুলো তো ভাই আপনার মাথার ভিতর 2 দিনের বেশি থাকবে না, ম্যাক্স 2 দিন, তারপরে আপনি ভুলে যাবেন। সো তাহলে কি করা দরকার? আপনার একটা সেকেন্ডারি ব্রেইন তৈরি করে সেখানে বিষয়গুলোকে ডাম্প করা দরকার। সেইখানে বিষয়গুলোকে ডাম্প যদি আপনি করতে পারেন, ধীরে 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 হবে কি, আপনার এই প্রাইমারি ব্রেইন শুধুমাত্র প্রসেসিং করবে, জাস্ট প্রসেসিং করবে, জাস্ট প্রসেসিং করবে। আপনি কোড জাস্ট বুঝবেন, বুঝবেন, প্র্যাকটিস করবেন আর বুঝবেন, মনে রাখার একটু চেষ্টা করবেন না। জাস্ট প্র্যাকটিস করেন আর বুঝেন, প্র্যাকটিস করেন, বুঝেন আর ফালায় দেন, প্র্যাকটিস করেন, বুঝেন আর ফালায় দেন, ভুলে যান।
ভুলে যান মানে সেটা হাওয়া হয়ে যান তা তো না, সেটাকে আপনার সেকেন্ডারি ব্রেইনের ভিতরে নিয়ে গিয়ে স্টোরেজ করে রাখেন। এখন এই সেকেন্ডারি ব্রেইনটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি, এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামারই করে। কেউ জেনে করে, কেউ না জেনে করে, কেউ বুঝে করে, কেউ না বুঝে করে, কেউ বলে করে, কেউ না বলে করে, বাট সবাই করে। এভরি প্রোগ্রামার, এভরি ওয়েব ডেভেলপার হ্যাজ দেয়ার সেকেন্ডারি ব্রেইন টু ইমপ্রুভ দেমসেলফ। যদি সেকেন্ডারি ব্রেইনটা না থাকে, তাহলে হবে কি, 10 বছর এক্সপেরিয়েন্স হয়েও লাভ নাই। তারপরে 1 বছর কোড করবে না, 6 বছর কোড, 6 মাস কোড করবে না, দেখবেন যে ও 10 বছরের এক্সপিরিয়েন্স ভুলে গেছে। কারণ এই জিনিসটাই হলো ভুলে যাওয়ার একটা জিনিস। আমি ধরেন 10 বছর ধরে কোডিং করি, আমি যদি 6 মাস কোডিং থেকে টোটালি কাট আপ থাকি, তাহলে কিন্তু আমি ওই 10 বছরের অনেক কিছুই আমি ভুলে যাব, আমার মাথায় থাকবে না। আপনি চিন্তা করে দেখেন, এই ঈদের বন্ধের ভিতরে অনেকেই আপনারা কম্পিউটারের কাছাকাছি থাকবেন না, হয়তো বা আত্মীয় স্বজনের বাসায় যাবেন। বাসায় ফিরে এসে যখন কম্পিউটার কিবোর্ডটা ধরবেন, দেখবেন এই কিবোর্ডটাই আপনার কাছে অচেনা অচেনা মনে হবে। মাউসটা ধরবেন, মনে হবে এটা কেমন কেমন লাগতেছে। সো টেকনোলজির এই জিনিসগুলো ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু যদি সেকেন্ডারি ব্রেইনে আপনি ডাম্প করে রাখতে পারেন, আপনার এই সেকেন্ডারি ব্রেইন যত বেশি রিসোর্সফুল হবে, আপনি তত বেশি এক্সপার্ট ডেভেলপার হবেন। এই যে আমরা বলি না, এক্সপার্ট ডেভেলপার, অ্যাডভান্স ডেভেলপার, বাই ইউজিং হুইচ প্রাইমারি ব্রেন নেইবার সেকেন্ডারি ব্রেন। যার সেকেন্ডারি ব্রেইন যত বেশি রিসোর্সফুল, তার কাছ থেকে তত দ্রুত প্রজেক্ট বের হয়ে আসবে, তত কোয়ালিটি ওয়ার্কস বের হয়ে আসবে। এবং ওই যে শুরুতে একগুলো কথা বলেছিলাম, মোটিভেশন ধরে রাখা, কনসিস্টেন্সি ধরে রাখা, আপনারা আমাকে বলেছিলেন প্র্যাকটিস করা, সেলফ মোটিভেটেড হওয়া, আপনারাই অনেকগুলো কারণ আমাদেরকে বলেছিলেন আমাকে। তারপরে হচ্ছে লিখে রাখা, পেশেন্ট রাখা, ডিসকানেক্টেড না হয়ে যাওয়া, প্রচেষ্টা, এই সব কিছুর সমাধান হচ্ছে ভাই এই সেকেন্ডারি ব্রেইন। এইটা যদি না থাকে, কিচ্ছু থাকবে না। বিষয়টা অনেকটা এরকম, অনেক সময় আমার বলি না, যে তোমার পকেটে যদি না থাকে ভালো, মানে টাকা যদি না থাকে, তাহলে ভালোবাসা জানালার শিক দিয়ে পালায় যাবে। একটা কবিতা আছে না, এরকম মজা করে বলে যে ভালোবাসা না, তোমার ভালোবাসা জানালার শিক দিয়ে পালায়া যাবে যদি তোমার পকেটে টাকা না থাকে। তো বিষয়টা এরকম, আপনার টাইম ম্যানেজমেন্ট বলেন, আপনার পেশেন্ট বলেন, আপনার লেগে থাকা বলেন, আপনার কনসিস্টেন্সি বলেন, মোটিভেশন বলেন, সব হারায় যাবে ভাই, যদি আপনি এই সেকেন্ডারি ব্রেইনে আপনার নলেজটাকে ম্যানেজ করতে না পারেন। আর এই সেকেন্ডারি ব্রেইনতে বা ব্রেইনের ভেতরে আমরা নলেজ ম্যানেজমেন্টটাকে কিভাবে করব, এটা কিভাবে হয় আসলে, এটা আমি নিজেও পার্সোনালি করি, একটু পরে আপনাদেরকে দেখাবো আমি। সেটা হচ্ছে ওই যে শুরুতে বললাম, টু ডু লিস্ট করে কাজ করা, নলেজ স্টোর করা এবং নলেজকে ভার্সনিং করা। নলেজ স্টোর করা এবং নলেজ ভার্সনিং করা, দেখেন, টু ডু লিস্ট করে তো আপনি কাজ করবেন, এটা তো বুঝে গেছেন আপনি অলরেডি। নলেজ স্টোর করতে হবে এবং নলেজ ভার্সনিং করতে হবে, এই দুটো বিষয় কি, হোয়াট ইজ অ্যাকচুয়ালি নলেজ স্টোরিং, হোয়াট ইজ অ্যাকচুয়ালি নলেজ ভার্সনিং। এখন স্টোর করলেই তো হচ্ছে, ভার্সনিং করার কি দরকার? কেননা এই টেকনোলজির বিষয়গুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজকে আপনি যে বিষয়টা শিখেছেন, ওই বিষয়টা 2 বছর পরে ওরকম নাও থাকতে পারে, 5 বছর পরে সেটা একটুখানি চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা জানি যে টেকনোলজি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, ফ্রেমওয়ার্কগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সো আপনি আজকে যেটা শিখেছেন, জাস্ট সেটাকে আপনি স্টোর করে রাখলেন, 5 বছর পরে গিয়ে দেখবেন ওটা পুরনো হয়ে গেছে, 10 বছর পরে গিয়ে দেখবেন সেটা পুরনো হয়ে গেছে, এখন আর অত সময় প্রয়োজন হবে না, হয়তো 2 বছর পরেই দেখবেন আপনি সেটা পুরনো হয়ে গেছে। দ্যাটস ওয়াই আপনি 5 বছর আগে কি শিখেছিলেন, 4 বছর আগে কি শিখেছিলেন, গত জানুয়ারি মাসে কি শিখেছিলেন, 2024 সাল ডিসেম্বরে কি শিখেছিলেন, এই নলেজের ভার্সনিংটা আপনাকে করতে হবে। এবং ধীরে 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 আপনার এই ভার্সনিংটা যদি হয়, তাহলে অনেক পুরনো জিনিসপত্র আপনি রিকল করতে পারবেন, কখন কোন জিনিসটা দরকার সেই ভার্সন থেকে আপনি সেটাকে টান দিয়ে নিয়ে আসতে পারবেন। এই জন্য আমরা করব, কিছু টুলস ইউজ করব, আমাদের পুরো জার্নি জুড়ে আমরা কিছু টুলস ইউজ করব। এর মধ্যে এই টুলসগুলোর সঙ্গে আপনারা অনেকে পরিচিত, বাট এই টুলসগুলোর প্রপার ইউজ হচ্ছে না। বিষয়টা এরকম, ওই যে বাপ বেটার একটা গাড়ির গ্যারেজে ফেলে রাখা গাড়ির গল্প আপনারা সোশ্যাল মিডিয়াতে সবাই নিশ্চয়ই শুনেছেন, যে বাবা ছেলের জন্য তার গ্যারেজে একটা ভাঙা গাড়ি রেখে গেছে। এখন মরে যাওয়ার আগে বলে গেছে যে বাবা, তোমার জন্য আমি অনেক মহা মূল্যবান একটা জিনিস রেখে গেছি, এটা দিয়ে তোমার লাইফ সেটেল হয়ে যাবে। তো বাবা মরে যাওয়ার পরে এখন ছেলে গাড়িতে গ্যারেজে গিয়ে দেখে যে ভাঙা একটা গাড়ি। ছেলে তো ডিমোটিভেট হয়ে গেল, যে এই ভাঙা গাড়ি রেখে গেছে আমার বাপ, এটা দিয়ে কি করব আমি। তখন ছেলে চিন্তা করলো যে কি, এই গাড়িটা একটু ভাঙড়ির দোকানে নিয়ে গিয়ে বেচি। তো সে একটা ভাঙাড়ির দোকানে নিয়ে গেল, নিয়ে গেল, লোহার ওজনে যত টাকা হয়। সেটা শুনে তো তার মন খারাপ হয়ে গেল, যে বাবা আমার জন্য কি রেখে গেছে, দূর হলো না, বাবা আমাকে তো কিচ্ছু রেখে যায়নি। তারপর ওই গাড়িটা নিয়ে সে একটা গাড়ির গ্যারেজে গেল, ওয়ার্কশপে। সেখানে গিয়ে তাকে আরেকটু বেশি দাম দিতে চাইলো। তখনও তার মন খারাপ, যে হুট, এটা দিয়ে কি হবে।
তারপরে ওই গাড়িটা নিয়ে এসে মিউজিয়ামে গেল, মিউজিয়ামে গিয়ে তার তো মনে করেন চোখ পুরা বড় বড় হয়ে গেছে যে কি, এই গাড়িটা হচ্ছে একটা এন্টিক গাড়ি, সেই 1800 সেঞ্চুরির, এই গাড়িটা তো অনেক দামি গাড়ি। জাদুঘর তখন তার কাছ থেকে গাড়িটা অনেক হাই ডিমান্ডে হাই ভ্যালু দিয়ে কিনে নিল। সো এই যে গিট হাব, এই যে টাস্ক ম্যানেজার, এই যে চ্যাট জিপিটি, এই যে গুগল কিপ, আপনার আইকনগুলো দেখতে পাচ্ছেন, আরেকটা আইকন দেখতে পাচ্ছেন আপনার অবসিডিয়ান, এই টুলসগুলোর সঙ্গে অনেকে আমরা পরিচিত, বাট এই টুলসগুলোর প্রপার ইউজটা না আমরা করতে পারি না। আমরা চিন্তা করি যে শুধু সোর্স কোড পুল পুশ করবো, দ্যাট ইজ দ্য ওয়ার্কস অফ গিটহাব, আর কোনো কাজ নাই। নো রে ভাই, শুধু সোর্স কোড ম্যানেজ করা তো গিটহাবের কাজ না, বরং আপনার পুরো নলেজ ভার্সনিং করাই হচ্ছে গিটহাবের কাজ। সো গিটহাব তো আমরা শিখবই, সেই সাথে সেকেন্ডারি ব্রেইনটাকে কিভাবে আমরা গিটহাব দিয়ে ম্যানেজ করতে পারি সেটা শিখতে হবে। আপনি কিভাবে আপনার নলেজ ম্যানেজমেন্ট করার জন্য, কোড লিখে রাখার জন্য আপনি অবসিডিয়ান ব্যবহার করতে পারেন। এই অবসিডিয়ান এমন একটা টুলস, এই টুলসটার ভেতরে না আপনি চাইলে পুরো প্রজেক্টকে নোট করে রাখতে পারেন। দেখেন আমার কম্পিউটারের অবসিডিয়ান আছে, আমি নিজে ইউজ করি এটা। আমি একটু আমার কম্পিউটার অবসিডিয়ানটা ওপেন করে যদি আপনাকে দেখাই, আমি নিজেও এটা ইউজ করি। দেখেন এখানে কত শত শত ফাইল জমে গেছে, এখানে আমার শত শত ফাইল জমে গেছে। এখানে অবসিডিয়ানে আমার অনেকগুলো ফোল্ডার আছে, এখানে শুধু ভল্ট আছে, এখানে অনেকগুলো ভল্ট আছে, একটা দুটো ভল্ট না। এটা কেন করতেছি আমি? আমার যে কোডগুলো আছে সেই কোডগুলোকে ডাম্প করার জন্য, কারণ কোড তো খাতায় লিখে রাখার জিনিস না। তো কোথায় লিখে রাখবো? এটা লিখে রাখার জন্য মাইক্রোসফট ওয়ার্ডেও তো লিখে রাখা পসিবল না, গুগল শিটেও না। সো এর জন্য দরকার হচ্ছে অবসিডিয়ান, এর জন্য দরকার মার্কডাউন। তো এই বিষয়গুলো আমাদের এই বিষয়গুলোর মধ্যে ইনক্লুডেড। তো যখন আপনি অবসিডিয়ানের ব্যবহার জানবেন, তখন ডকুমেন্টেশন তৈরি করা, কোড নোট করে রাখা, কোনো এক্সপ্লেনেশন নোট করে রাখা, এইগুলো আপনার জন্য একেবারে ডাল ভাত হয়ে যাবে। সেই সাথে আপনার নলেজটাকে যে আপনি স্টোর করছেন, নলেজটাকে যে আপনি ভার্সনিং করছেন, কখন আপনার কোন জিনিসটা দরকার সেই জিনিসটা ভুলে গেছেন, আপনি সার্চ করে খুঁজে বের করতেছেন, এর জন্য আপনার গিটহাব কাজে লাগবে। কোন কাজের পরে কোন কাজ করবেন, কখন কোনটা করা জরুরি, কখন কোনটা করা জরুরি নয়, তার জন্য আপনি বিভিন্ন টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন আছে। এই যে আপনারা একটা অ্যাপ্লিকেশন দেখলে পারেন না, মাইক্রোসফট টু ডু, এটা হচ্ছে মাইক্রোসফট টু ডু। আমি টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন ইউজ করি, প্রচুর ইউজ করি। এটা একটা টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন ইউজ করি। তারপরে হচ্ছে টু ডু নামে আরেকটা অ্যাপ্লিকেশন আছে, টু ডু ইস্ট, আমি এটা ইউজ করি। আপনি এখানে যদি দেখেন টু ডু ইস্টে আমি আজকে কি করেছি দেখি একটু। আমি আজকে কি করেছি আমি কিন্তু জানি, দেখেন আমি আজকে কি কি করেছি সব এখানে রানিং। এ যে দেখেন আজকে এতগুলো কাজ করছি আমি, মানে আমার অফিসের কাজের বাইরে। তার আজকে সারাদিনে আমি কি করছি দেখেন, আমি কিন্তু জানি সকাল থেকে কি কি করছি। আমি লারাবেল পয়েন্ট নতুন একটা ওয়েবসাইটের কাজ করতেছি, ওই ওই সাইটের ভেতরে কোন কোন ফিচারের কাজ করছি ওই ফিচারগুলো লিখে রেখে রাখছি, একটা করে কাটা দিয়ে রাখছি। আজকে আরও দুইটা কাজ আছে আমার সেটা হচ্ছে আজকে রানিংয়ের ভেতরে দুইটা কাজ আমার পেন্ডিং। একটা হচ্ছে হোয়াইল অ্যান্ড ফ্লাটারের একটা ভিডিও বানাবো, আর ফ্লাটারে কীভাবে সাকসেস হওয়া যায় সেটার কৌশল নিয়ে একটা ভিডিও বানাবো। এটা আমার পেন্ডিং আজকের কাজ। দেখি এখানে পেন্ডিং কাজ কি। এখানে পেন্ডিং কাজ এক দুই তিন চারটা, এখানে চারটা, আর এখানে হচ্ছে আমার দুইটা। এই দুটো হচ্ছে আমার পেন্ডিং কাজ। তো এই পেন্ডিং কাজ দুটো করে তারপরে আমি আজকে ঘুমাবো। তাহলে এই যে আমার একটা টার্গেট থাকতেছে, এই টু ডু লিস্ট যদি না থাকতো, থাকতোই না রে ভাই। আপনি ঘন্টায় ঘন্টায় একরকম চিন্তা করতেন, পরের ঘন্টায় গিয়ে আরেক রকম চিন্তা করতেন, আপনার সব কিছু মিলে আউলায় যাবে। দ্যাটস ওয়াই উই শুড ইউজ উই শুড ইউজ উই শুড ইউজ টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন, এবং প্রপারলি। এরপরে আসি আমরা এই কোর্সের ভিতরে গিটহাবের সাথে অবসিডিয়ান এবং মার্কডাউনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো শিখতে চলেছি। টু ডু লিস্টের যে বিষয়গুলো সেগুলো করতে চলেছি, যাতে করে নলেজ ম্যানেজমেন্ট আমরা ঠিকঠাক করতে পারি। এটাতে গেল হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট করার বিষয়টি। ইন্টারেক্টিভ কেয়ার্সের রিপ্রেজেন্টেটিভ আসলে আমাকে হ্যান্ড রেজ করবেন, আমি ফ্লোর দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, জাস্ট হ্যান্ড রেজ করবেন, আমি আনমিউট করে দেব। আমি আবারও বলছি, ইন্টারেক্টিভ কেয়ার্সের কোনো রিপ্রেজেন্টেটিভ থাকলে জাস্ট রেজ ইউর হ্যান্ড, আই উইল গিভ দ্য ফ্লোর। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি রিয়ান ভাইয়াকে রিকোয়েস্ট করবো এখন ফ্লোর নেওয়ার জন্য। ওকে, জাস্ট আমি ফ্লোর দিচ্ছি ফর ফিউ মিনিটস, ওকে? দেন তারপরে আমি লার্নারদের সাথে এই কোন কাজটি করতে চলেছেন
ওয়েব ডেভেলপমেন্ট সেটা কি আসলে সেটা নিয়ে আলোচনা করব, এবং সেই সাথে শেখার সিকোয়েন্স নিয়ে আলোচনা করব যে কোন সিকোয়েন্সে শিখলে আপনার লার্নিংটা বেস্ট হবে। প্লিজ টেক দ্য ফ্লোর। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করার জন্য রিকোয়েস্ট করছি। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি আমার ক্যামেরাটা একটু অন করছি। ওকে, আই বিলিভ আমাকে দেখা যাচ্ছে, রাইট? ইয়েস ভাইয়া। হ্যালো। ওকে, থ্যাংক ইউ। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আমি মনে হয় আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে স্ক্রিনটা শেয়ার করতে পারছি না। চেক নাও ভাইয়া। হ্যাঁ, এখন হচ্ছে। ওকে, যারা এতক্ষণ ধরে এখানে ছিলেন, আমাদের সেশনটা শুনছিলেন বা দেখছিলেন, সবাইকে থ্যাংক ইউ। রাবিল ভাইকে থ্যাংক ইউ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এর মাঝে ছোট্ট করে হচ্ছে আমাদের যে ওয়েব ডেভেলপমেন্টের যে আমাদের যে কোর্সটা আছে, ইট মিনস হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন জ্যাঙ্গো রিয়াক্ট, এটা নিয়ে একটু ছোট করে আলোচনা করব। তো আমাদের এটা হচ্ছে পাইথন জ্যাঙ্গো রিয়াক্টের ব্যাচ 11। আপনারা যারা হচ্ছে এখানে এনরোল করতে চান, সো আপনারা দ্রুত এখানে এনরোলমেন্টটা কমপ্লিট করে ফেলুন, সেটাই রিকোয়েস্ট করব। বিকজ হচ্ছে আমাদের অলরেডি হচ্ছে ডিসকাউন্টের যে অফারটা ছিল আমাদের, আপনাদেরকে এর আগেও বলেছি, সেটা অলমোস্ট শেষের দিকে। তো এর আগে আমাদের 10টা ব্যাচ শেষ হয়েছে। রাবিল ভাই আমাদের সাথে এই ব্যাচে প্রথমবারের মতো আছে। সেতু ভাই এর আগেও ছিল। সো এটা আমাদের 11তম ব্যাচ। সো 11তম ব্যাচে যারা এনরোল করতে চান, সো 25 তারিখের মধ্যে যারা আপনারা এনরোল করতে পারবেন, সো আপনারা এই ডিসকাউন্টের উপর একটা অ্যামেজিং এক্সট্রা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো কোর্সের কারিকুলাম বা টেকনিক্যাল বিষয়গুলো আমি না বলি, এই বিষয় আপনারা অলরেডি জানেন। তারপরও একটু আপনাদেরকে বলে দিই, আমাদের ওয়েবসাইটে আসার পরে দেন সার্চ বারে যদি ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ করেন, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে পেয়ে যাওয়ার কথা। তো এখানে আসার পরে হচ্ছে আপনি জাস্ট সিম্পলি যদি ক্যারিয়ার পাথ সম্পর্কে জানতে চান যে কি কি থাকছে কিভাবে হবে, সো এগুলো জাস্ট এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। নিচে দিকে গেলে কোর্সের মডিউলটা আপনি খুব সহজে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এইবার কিন্তু আমরা একটু আপডেট করেছি আমাদের মডিউলে। যথারীতি হচ্ছে আমরা যেমন আগে এইচটিএমএল এবং সিএসএস শিখতাম, তারপরে আমরা প্রোগ্রামিং বা অন্যান্য জায়গায় যেতাম, বাট এবার আমরা একটু ডিফারেন্ট ওয়েতে সেটা শিখছি। এবার আমরা পাইথন শিখবো রাব্বিল ভাইয়ের সাথে শুরুতেই, তারপরে আমরা গতানুগতিক এইচটিএমএল এবং সিএসএস শিখবো। এবং এটা শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট না, এটা কিন্তু একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট। ইট মিনস এখানে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা পার্টি কভার করছি। এখানে 500টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও দেয়া আছে। তো আপনারা জয়েন করার সঙ্গে সঙ্গে 500টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। এবং 100টিরও বেশি লাইভ ক্লাস কিন্তু এখানে হবে। এবং 35টিরও বেশি হচ্ছে প্রজেক্ট এন্ড অ্যাসাইনমেন্ট আমরা করবো। তো এই প্রজেক্ট গুলো কিন্তু খুবই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট। ইট মিনস আপনি যখন কোথাও জবে যাবেন বা কোথাও কাজের জন্য যাবেন, সেখানে যে ধরনের কাজ আপনাকে করতে হবে, তো ওই ধরনের যে রিলেভেন্ট কিন্তু প্রজেক্ট এখানে আমরা করাচ্ছি। সো এগুলো আপনার খুবই কাজে আসবে। এই প্রজেক্টগুলো আপনি আপনার গিটহাব প্রোফাইলে রাখবেন, রেখে সেগুলোকে আপনি নিজের সিভিতে অ্যাড করতে পারবেন বা নিজের কাজে প্রুফ হিসেবে আপনি অলওয়েজ ইন্ট্রোডিউস করতে পারবেন। সো কোর্সটি শেষে আমাদের ইন্টারভিউ এবং জব প্রিপারেশন তো আপনাদের জন্য থাকছেই। মক ইন্টারভিউ আমরা আপনাদের জন্য নিচ্ছি, যেন আপনি যখন কোথাও ইন্টারভিউ দিতে যাবেন সে জায়গায় যেন আপনি নিজেকে বিগিনার না মনে করেন। সো এই জন্য কিন্তু আমরা আপনার জন্য মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করছি। সো উইকলি কনসেপচুয়াল ক্লাসেস হবে, আপনার প্রবলেম গুলো বা হচ্ছে পুরো একটা টপিকের উপর যে বিষয়গুলো আপনি শিখেছেন সেগুলোকে একটু বর্ডারলি কভার করার জন্য কিন্তু আমরা কনসেপচুয়াল ক্লাসেস গুলো নিয়ে থাকি। এছাড়া আপনি ডেফিনেটলি প্রোগ্রামিং করছেন, তো এখানে অনেক অনেক বাগ আসবে বা ইরর আসবে, বা আপনি নিজে প্র্যাকটিস করার সময় এক কথায় প্রবলেমে পড়ে যাবেন, এটা এইচটিএমএল করার সময়ও হইতে পারে। তো সেগুলোকে সলিউশনের জন্য কিন্তু আমাদের প্রতিদিনই 2 বেলা সাপোর্ট সেশন থাকছে। যে সাপোর্ট সেশনে জয়েন করলে 1-to-1 সেশনে কিন্তু আপনি আপনার প্রবলেমটাকে সলিউশন করে নিতে পারবেন। সো ডিরেক্টলি হচ্ছে আমি এখানে শুধু শুধু এত এত কথা বলে ডিউরেশনটা লং করে লাভ নেই। রাবিল ভাই নিশ্চয়ই আরো অনেক কিছু বলবেন। সো আপনার হচ্ছে সিম্পলি ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে এসে ভিজিট করবেন, কারণ এই ভিজিট করার অভ্যাসটা অ্যাজ আ ডেভেলপার হিসেবে আপনার জন্য খুবই দরকারি। তো ক্লাস স্কেডিউল এখানে আছে। সো ক্লাস শিডিউলে যদি আপনি ক্লিক করেন, সো সেখানে আপনি দেখতে পাবেন যে শনিবারে আমাদের ক্লাস আছে, সোমবারে আমাদের ক্লাস আছে, বুধবারে আমাদের ক্লাস আছে, টাইমটা কখন, তো সাপোর্ট সেশনটা কখন হয়, 4টা 1টা 11টা 1টা হচ্ছে, প্রজেক্ট ডে কবে থাকছে, সানডে থাকছে। তো আপনাদের যে কোয়েরিজ বা কোয়েশ্চেন থাকে, আপনি যদি একটু গো থ্রু করেন, তাহলে কিন্তু আপনি খুবই ইজিলি আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? সো বা এবং প্রজেক্ট এন্ড অ্যাসাইনমেন্ট গুলো কি কি প্রজেক্ট করাচ্ছে, কি কি অ্যাসাইনমেন্ট থাকবে, সো এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং কোর্স আউটলাইনে যদি ক্লিক করেন, এখানে একটা ব্লু প্রিন্ট আছে। সো ব্লু প্রিন্টে যদি আপনি যান, মেন্টর কারা কারা থাকছে, পুরো ক্যারিয়ার পাথটা কিভাবে হবে,
সো ওয়েব ডেভেলপমেন্টের বেসিক আমরা এখানে শিখবো, এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ শিখবো। এক কথা আপনি এখানে সবকিছু জানতে পারবেন। জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়েব ডেভেলপমেন্ট হবেই না, সো জাভাস্ক্রিপ্টটা কিন্তু আমরা এখানে শিখছি, এবং এর ফ্রেমওয়ার্ক আমরা শিখছি, বুটস্ট্র্যাপ শিখছি জাভাস্ক্রিপ্টের, তারপর হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ শিখছি, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আমরা শিখবো। তারপর হচ্ছে পাইথন এর ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো, যেটা দিয়ে আমরা এই পুরো কোর্সে আমরা ব্যাক এন্ড ইউজ করছি, সো সেটা শিখবো। ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য আমরা মাইসিকিউএলটা শিখছি। সো অলরেডি যা যা ডিসকাস করেছি তা কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়া আরেকটু বর্ডারলি জানতে চাইলে, এটা একটা বড় পেজ, মোটামুটি 38 পেজের একটা পিডিএফ এটা। তো এখান থেকে অনেক কিছুই আপনি জানতে পারবেন। সো আই থিঙ্ক এই পর্যন্তই আমার বলা পর্যন্ত এনাফ। তো তারপর যদি কারো কোনো কোয়েরিজ থাকে বা এনরোলমেন্টটা নিতে চান, তো সেক্ষেত্রে জাস্ট সিম্পলি হচ্ছে এই নাম্বারে একটু যোগাযোগ করলে হয়তো আমাকে পাওয়া যাবে। যে কোনো সময় এই নাম্বার আপনারা কল করতে পারবেন। তো এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ আছে, একটা স্ক্রিনশট দিয়ে নেন, এই পেজের খুব ছোট করে দেখা যাচ্ছে, তারপর একটু টেনে নেওয়া যাবে হয়তো বা আপনার কাছ থেকে। তো হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপে জাস্ট সিম্পলি যখন নক করবেন, আমি আপনাদেরকে অবশ্যই গাইডলাইনটা প্রোভাইড করবো বা একটা বেস্ট সাজেশন আপনাকে দেওয়ার চেষ্টা করব। এবং ডিসকাউন্ট রিলেটেড কোনো কোয়েরিজ বা কোনো হেল্প প্রয়োজন পড়লে আমাকে যে কোনো সময় যোগাযোগ করবেন। তো আমার সাইড থেকে এতটুকু ছিল, আমি আমার সাইড থেকে এন্ড করছি। ওভার টু ইউ শিফা আপু। জি ভাইয়া, আমাদের চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন এসেছে যে উনি হচ্ছে কিছুই জানে না আমাদের এই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, উনি কি কোর্সটা করতে পারবেন কিনা। আচ্ছা আচ্ছা, আমি একটু কোয়েশ্চেনটা দেখতেছি। আচ্ছা আচ্ছা, একদম কিছুই জানা নেই ওয়েব ডেভেলপমেন্টে আমি কোর্সটা করতে পারবো কিনা? ডেফিনেটলি আপনি কিন্তু এই কোর্সটা আপনি করতে পারবেন ওয়েব ডেভেলপমেন্টের জন্য। এবং এই যেহেতু ওয়েব ডেভেলপমেন্টে আমরা এইচটিএমএল এবং সিএসএস লাগে, তো এইচটিএমএল এবং সিএসএস কিন্তু আসবেই। তো রাবিল ভাই একটা কথা বলে থাকে যে গতানুগতিক রুলস যেটা, যে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে কোর্স শুরু হয়, তারপরে আমরা প্রোগ্রামিং শিখি। তো তখন হয় কি, এইচটিএমএল এবং সিএসএস শিখতে শিখতে আপনাদের অনেকের আসলে এনার্জি লুজ হয়ে যায়। প্রথমে কিন্তু দেখা যায় যে যখন আমরা কোনো কোর্সে আসি, আমাদের এনার্জি হাই থাকে যে শিখে ফেলবো, জীবনে কিছু একটা করে ফেলবো। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে ওই পর্যন্ত এইচটিএমএল এবং সিএসএস দেখতে দেখতে তো তখন আপনার আসলে আপনি কিন্তু মোটিভেশন হারায় ফেলেন। তখন প্রোগ্রামিং এ গিয়ে যখন ব্যাপারগুলো একটু কমপ্লিকেটেড লাগে, তখন আপনি উধাও হয়ে যান। তো এইটাকে কিন্তু সলিউশন করার জন্য কিন্তু আমরা এবার আমাদের এই আউটলাইনে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনটা কিন্তু আগে কভার করব, ঠিক আছে? তো পাইথনটা আমি যদি আমরা একটু আগে এই 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 পয়েন্টটা একটু অ্যাড করে দেই আমি, রিয়ান ভাই। সেটা হচ্ছে এই যে বিগিনার বিগিনার খেলা বলে একটা বিষয় আছে, হ্যাঁ, যে কোর্সের শুরুতেও বিগিনার, মাঝেও বিগিনার, কোর্স শেষেও বিগিনার, 1 বছর পরেও বিগিনার। এখন ঘটনা হচ্ছে একজন লার্নার এত কষ্ট করে 6 মাস 7 মাস 8 মাস ধরে শিখে, তারপরেও সে বিগিনার কেন থাকবে? ওই এইচটিএমএল সিএসএস এর ঘূর্ণিপাকের মধ্যে আমরা না সবাই ঘুরতেছি, ওখান থেকে বের হয়ে আসতে পারতেছি না। কেন পারতেছি এক্স্যাক্টলি। না? এইচটিএমএল ধরেন 1 মাস ধরে শিখতেছে, এইচটিএমএল তো সহজ বিষয়, কঠিন কোনো বিষয় না আসলে। তারপরে ধরেন সিএসএস শিখতেছে আরো 1 মাস, আমি ধরে নিলাম। তো দেখা যাচ্ছে যে আমার কোর্সের যে মেইন বিষয়টা, যে আপনাকে আমি দাওয়াত খাইতে নিয়ে গেছি, দাওয়াত খাইতে নিয়ে গিয়ে মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে আমি বিয়ে করতে গেছি, বিয়ে করতে গিয়ে আমি খাইছি দাইছি কবুল করেছি, বিয়ে রেজিস্ট্রি করছি, সব করছি, কিন্তু বউ আর নিয়ে আসি নাই। তাহলে তো ওই হ্যাঁ বিয়ে হ্যাঁ করতে গিয়ে লাভ নাই এক্স্যাক্টলি আসলে, হ্যাঁ। তো এখন ওয়েব এক্স্যাক্টলি। ডেভেলপমেন্টের যে ইগুলা এখানে হয়ে গেছে কি, বিগিনারদেরকে অ্যাট্রাক্ট করাই বলেন বা যেটাই বলেন, এটা আসলে ওইভাবে মানে এইভাবে বলা উচিত না, বা এই কাজটা আসলে এইভাবে নেওয়া উচিত না। যে হচ্ছে রাইট, একটা সাইকেলের ভেতরে আমি লার্নারকে সবসময় ধরে রাখতেছি এইচটিএমএল হ্যাঁ। সিএসএস, ম্যাক্সিমাম হয়তো বা জাভা স্ক্রিপ্ট বা ও একটু হুম অল্প স্বল্প রিয়াক্ট, কিন্তু হুম হুম। অ্যাকচুয়াল যেই মেইন জায়গাটাতে আমি লার্নারকে নিয়ে যেতে পারতেছি না, প্রোগ্রামিংয়ে নিয়ে যেতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ। এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সিএসএস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, টেইলউইন্ড সিএসএস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বুটস্ট্র্যাপ এগুলো কোনোটাই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। সো হুম হুম লার্নারের হুম। ওই মেইন প্রোগ্রামিং স্কিলটাকেই যদি আমি টাচ করতে না পারি, তাহলে তো হ্যাঁ হ্যাঁ। ওয়েব ডেভেলপমেন্ট লার্নারদের হবে না, কখনো হবে না। সো আগে এক্স্যাক্টলি। মেইন জায়গাটাকে টাচ করতে হবে আমাকে, যে প্রোগ্রামিংটাকে শেখো। এখন লার্নারের কাছে মনে হতে পারে অনেকের কাছে যে হচ্ছে এইচটিএমএল সিএসএস শিখে তারপরে পাইথন শিখবো। এটা একটা ভুল ধারণা। বা এইচটিএমএল সিএসএস শিখে তারপরে হচ্ছে আমি পিএইচপি শিখবো, এটা ভুল ধারণা। এইচটিএমএল সিএসএস শিখে তারপরে আমি ডার্ট শিখবো, এটা কমপ্লিটলি ভুল ধারণা। কারণ পাইথন শেখার সাথে এইচটিএমএল সিএসএস শেখার কোনো সম্পর্কই নাই। এবং আমরা যদি একটু দেশের বাইরের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যদি আমরা তাকাই, আহ, একটু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যদি আপনি সার্চ করেন, দেখবেন যে 8 বছর 10 বছরের স্কুলের বাচ্চারা হচ্ছে পাইথন প্রোগ্রামিং শেখে। এক্স্যাক্টলি। সেখানে এইচটিএমএল সিএসএস শেখার আগেই তারা পাইথন প্রোগ্রামিংটা শেখে। এবং হুম আপনি হুম যদি হুম। স্কুল কারিকুলামগুলো দেখেন, ইউনিভার্সিটি কারিকুলামগুলো দেখেন, ওইখানে এইচটিএমএল সিএসএস শেখার আগেই প্রোগ্রামিংটা শেখে। তো কিন্তু দেখা আমাদের যাচ্ছে আসলে কিন্তু যে আসলে প্রোগ্রামিং পর্যন্ত আস্তে আস্তে দেখা যায় যে কোর্সের অলরেডি স্টুডেন্টরা চলে যায় অর্ধেকেরও অলরেডি বেশি। স্টুডেন্ট চলে গেছে, ডিমোটিভেট হয়ে গেছে, কনসিস্টেন্সি নাই। আর ওইটা কেন হয়? এই যে একটু আগে তো অনেকগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এই বিষয়গুলো তৈরি হওয়ার কারণে ওই মেইন পয়েন্টটাকে হিট করতে পারে না। আমি একটু মার্ন স্ট্যাকের কথা যদি আমি বলি, আপনি দেখবেন যে এখন অনেক মার্ন স্ট্যাক ডেভেলপার, কিন্তু আচ্ছা। মার্ন স্ট্যাকের শুরুটা হয়েছে কিন্তু মঙ্গোডিবি দিয়ে, এম ফর মঙ্গোডিবি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি আমরা দেখবেন অনেক মঙ্গোডিবি লিখে। অনেকে মঙ্গোডিবি টাচ করার আগেই চলে গেছে, মানে শুরুতে এমটাই নাই। নাই নাই। তারপরে কি আছে, এম ফর মঙ্গোডিবি, ই ফর এক্সপ্রেস জেএস, এক্সপ্রেস জেএস টাচ করার আগেই অনেকে নাই, শেষ হয়ে গেছে। হুম, সো ঘটনা হচ্ছে যে মেইন জিনিসগুলোতে যদি আমরা বেশি ফোকাস করি, সেক্ষেত্রে লার্নারদের জন্য হবে কি, ওই লার্নিং জার্নিটা না আরেকটু, আমার মনে হয় যে আরেকটু ফ্রুটফুল হবে, তাদের ভেতরে একটা চ্যালেঞ্জ তৈরি হবে। কারণ হ্যাঁ দেখেন, একটা। আমি আজকে একটা লার্নারকে এইচটিএমএল শিখায় তার ভেতরে কোনো চ্যালেঞ্জ তৈরি করতে পারবো না। আমি এইচটিএমএল কখনো লার্নিং এর ভেতরে কোনো চ্যালেঞ্জ তৈরি করে না, এটা সম্ভব না। সিএসএস এক্স্যাক্টলি দিয়ে আমরা আমি একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারবো না। আর যেইখানে কোনো চ্যালেঞ্জ নাই, সেইখানে ভাই প্রোগ্রেস নাই। সেইখানে যেটা আছে সেটা হচ্ছে আমি আজকেও যা কালকেও তাই, আমি রাইট। পরশুদিনও তাই, এক মাস পরেও তাই, তাই তাই হচ্ছে। তাই হচ্ছে, একটা স্টুডেন্ট আজীবন বিগিনার থাকে। দেখা যাক। আহ, হ্যাঁ যদিও আমার এই স্টাইলে কোর্স পরিচালনা করা আজকে নতুন না, হ্যাঁ, এটা অনেক অনেক বছর দিন আগে। আগে থেকে আমি পরিচালনা করে আসতেছি। হ্যাঁ আমরা দেখেছি। এর আগে অন্য প্ল্যাটফর্মে আমি ছিলাম, আপনারা জানেন, সেখানে আমি ব্যাচ 1 2 3 হ্যাঁ রান করে হ্যাঁ। এসে 4 রান করেছি, তারপরে মার্ন স্ট্যাকেও। এখানে একজন বলেছে ডন প্লে দ্য জোক উইথ লার্নার্স, হুম হুম। সুগুপ্তা মল্লিক ভাই। আপনার কাছে যদি মনে হয় ইউ ক্যান গো ফর দিস, কারণ এইচটিএমএল সিএসএস শিখে তারপরে ওইটারও কিন্তু ওয়ে আছে, হ্যাঁ, মার্ন স্ট্যাকে আছে, জাস্ট লার্ন ফর এইচটিএমএল মান্থ অ্যান্ড মান্থ, মান্থ অ্যান্ড মান্থ। কিন্তু এখানে আরেকটা ফিলোসফি আছে, সেটা হচ্ছে যে আপনি যদি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আগে শেখেন, এখানে বেশ কিছু অ্যাডভান্টেজেস আছে। সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং শেখার পরে হুম যে হুম হুম। হচ্ছে এই যে সুগুপ্তা মল্লিক ভাই, ওনার সাইকোলজি আমি চেঞ্জ করতে পারবো না। সো যদি, এক্স্যাক্টলি, অবশ্যই। না, হ্যাঁ দরকার নাই আমার সাইকোলজি চেঞ্জ করার। সো করার, হ্যাঁ। গো ফর দিস ভাই। এখানে পাইথন শেখার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে পাইথন শেখার পরে যে আপনাকে ওয়েব ডেভেলপারই হতে হবে, বিষয়টা এরকম না। পাইথন শেখার হুম উদ্দেশ্য কিন্তু সবার ওয়েব ডেভেলপমেন্ট থাকে না। হ্যাঁ, হুম হুম হুম। তো গুপ্তা মল্লিক ভাই, আপনি যদি আমাকে ভুল বোঝেন তাহলে ভুল বুঝেই থাকেন আপনি, আমি বলবো যে দ্যাট ইজ বেটার ফর ইউ অ্যান্ড অলসো ফর মি। পাইথন শেখার পিছনে অনেকগুলো কারণ আছে। নাম্বার ওয়ান কারণ হচ্ছে পাইথন শিখে যে সবাই ওয়েব ডেভেলপার হবে, বিষয়টা এরকম না। পাইথন হুম হুম, শেখার পরে অনেকে ডাটা সায়েন্সে যায়, অনেকে অটোমেশনে যায়, অনেকে শুধু ব্যাক এন্ড ডেভেলপমেন্টে যায়, অনেকে মেশিন লার্নিংয়ের দিকে যাচ্ছে, অনেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যাচ্ছে। কারণ পাইথন শেখার পরে আপনাকে ওয়েব ডেভেলপারই হবে, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। হ্যাঁ, পাইথন শেখার পরে আপনি ওয়েব ডেভেলপমেন্ট না করেও আরও অনেক রাস্তা আপনার জন্য খোলা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সেই সুযোগগুলো কি নেবেন না? তো সেই সুযোগটা যদি আপনি না নেন, তাহলে তো পাইথন শেখার যে মেইন, আমি বলবো যে হচ্ছে আহ, সুবিধাটা, সেই সুবিধাটা আপনি নিতে পারলেন না। হ্যাঁ, সেই সুবিধাটা আপনি ওখান থেকে মিস করলেন। সো পাইথন শেখার পরে যে আপনাকে ওয়েব ডেভেলপমেন্টই করতে হবে, বিষয়টা এরকম না। আপনি ডেটা সায়েন্স, অটোমেশন থেকে শুরু করার বহুত ক্যারিয়ার পাথ আছে, আপনি অন্যান্য ক্যারিয়ার পাথে খুব ইজিলি সুইচ করে চলে যেতে পারেন। হ্যাঁ, আর ওয়েব ডেভেলপমেন্ট শব্দটা আর ওয়েব ডিজাইন শব্দটার সাথে আমরা মনে হয় একটু তালগোল পাকায় ফেলি। ওয়েব ডেভেলপমেন্ট আর ডিজাইনের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। হ্যাঁ, আমি এইটা নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছি। সুগুপ্তা মল্লিক ভাই, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, এই দুটোর ভিতরে একটুখানি যদি পার্থক্য সার্চ করেন, আরও বেশ কিছু পার্থক্য আপনি ইন্টারনেটে পাবেন। আশা করি কিছুটা ধারণা আপনার কেটে যাবে, আর কিছুটা আমার প্রতি আরও বেশি রাগও হতে পারে আপনার। ওকে, আমরা কন্টিনিউ করি, হ্যাঁ। হ্যাঁ শিওর শিওর। ইয়েস ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এক্সপ্লেন করার জন্য এত সুন্দর করে। ভাই আমরা কন্টিনিউ করি। ওকে, আমি স্ক্রিন শেয়ার আবারও করেছি। আমি আশা করি যে আমার স্ক্রিন শেয়ারটা এখনো যায় নাই, বাট ইটস গোয়িং টু। দেখেন, আমাদের কোর্সের ভিতরে তো এইচটিএমএল সিএসএস আছে, আছে না? তো আমরা তো চাইলেই ওই এইচটিএমএল সিএসএসটাকে আগে দিয়ে দিতে পারতাম, পারতাম না? পারতাম তো, ডেফিনেটলি পারতাম। আমাদের কোর্সের ভিতরে এইচটিএমএল আছে, সিএসএস আছে, তাহলে আমরা কেন ওইটাকে সামনে দিলাম না? চলেন এটার পেছনে আগে কারণটা দেখি আগে। সেটা হচ্ছে শেখার সিকোয়েন্স তৈরি করা। কারণ সব কোর্স মার্ন স্ট্যাক না, আপনাকে মাথায় এই জিনিসটা রাখতে হবে, সব কোর্স মার্ন স্ট্যাক না। আমরা একটা মার্ন স্ট্যাক ফিলোসফির মধ্যে পড়ে পড়ে গেছি, যে আমরা সব কিছুকেই চিন্তা করি দ্যাট ইজ মার্ন স্ট্যাক। পাইথন জ্যাঙ্গো শেখা আর মার্ন স্ট্যাক শেখা এক জিনিস না, এই ফিলোসফি থেকে বের হয়ে আসতে হবে। মার্ন স্ট্যাকের ফিলোসফি পাইথন জ্যাঙ্গোতে এসে কাজে লাগালে কাজ হবে না। মার্ন স্ট্যাকের ফিলোসফি আপনি পিএইচপি লারাভেলে নিয়ে এসে পুশ করলে কাজ হবে না। চলেন, আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, তারপরে হচ্ছে টু ডু লিস্ট নিয়ে আলোচনা করেছি,
কোড মনে রাখার কিছু কৌশল নিয়ে আলোচনা করেছি। এখন আসেন শেখার সিকোয়েন্সটা নিয়ে আলোচনা করি, তাহলে এই ধারণাটা আশা করি আরেকটু ক্লিয়ার হবে। শেখার সিকোয়েন্সটা কি? শেখার সিকোয়েন্স হচ্ছে আমরা তো মার্ন স্ট্যাক শিখছি না, আমরা সোজা কথা মার্ন স্ট্যাক শিখছি না, এটা হচ্ছে মেইন কথা। আমরা শিখতেছি কি পাইথন জ্যাঙ্গো। সো মার্ন স্ট্যাকের ফিলোসফিটাকে আমরা এখানে কাজে লাগাতে পারবো না। হ্যাঁ, চাইলে পারবো না কেন, বাট আমাদের ওই জায়গায় গিয়ে একটা লস হবে। কি লস হবে? কারণ আপনি যখন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখছেন, ফ্র্যাঙ্কলি সেইড, আমরা আবারও বলছি, চাইলেই এইচটিএমএল সিএসএস আমাদের এই কোর্সের মধ্যেই আছে, আমরা সামনে এনে দিতে পারতাম। এনে দিলে হয়তো বা আরো দু চারজন খুশি হতেন, হয়তো বা দু চারজন একটু গালি কম দিতেন, হয়তো বা খুশি হতেন। আপনার খুশি হয়ে লাভ নাই, আই এম নট জোকিং। হ্যাঁ, আমারই কোর্স আছে যেখানে এইচটিএমএল সিএসএস আছে। মার্ন স্ট্যাকের কোর্সেই আমার শুরুতে আমি এইচটিএমএল সিএসএস শিখাই, তারপরে শেখাই। আপনি গো ফর দ্যাট ইফ ইউ ডোন্ট মাইন্ড। এইখানে আপনি যখন পাইথন শিখছেন, শুরুতে কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার টার্গেট কি? আপনার টার্গেট হচ্ছে পাইথন শেখা। অ্যান্ড পাইথন কি শুধু ওয়েব ডেভেলপমেন্টের জন্য? কখনোই না। এইচটিএমএল সিএসএস শুধু ওয়েব ডেভেলপমেন্টের জন্য হলেও পাইথন শুধু ওয়েব ডেভেলপমেন্টের জন্য না। আমি আবারও বলছি, আই রিপিট, আপনার টার্গেট হচ্ছে পাইথন শেখা। পাইথন ইজ নট অনলি ফর ইউর ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, আমরা পাইথনে সেই উইংয়ে যাব। এখানে পাইথন দিয়ে আপনি ডেটা সায়েন্সেও কাজ করতে পারেন, অটোমেশন করতে পারেন, ডেটা ভিজুয়ালাইজেশনে ক্যারিয়ার তৈরি করতে পারেন, মেশিন লার্নিংয়ে যেতে পারেন, ওয়েব স্ক্র্যাপিংয়ের দিকে যেতে পারেন, ভিডিও প্রসেসিং, ইমেজ প্রসেসিং থেকে শুরু করে, ব্লকচেন থেকে শুরু করে, সাইবার সিকিউরিটি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এহেন কোনো জায়গা নাই যেখানে পাইথন নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমার কোর্সের মেইন গোল হচ্ছে পাইথন শেখানো আপনাকে, যাতে করে আপনি এই পাইথনের পুরো দুনিয়াটাকে এক্সপ্লোর করতে পারেন। এখন এই এক্সপ্লোর করার জন্য শুরুতেই আপনার শেখা দরকার হচ্ছে পাইথন। এরপরে পাইথন শিখে যদি আপনার মনে চায় যে না আপনি ওয়েব ডেভেলপার হবেন না, নো প্রবলেম, গো ফর ডেটা সায়েন্স, গো ফর ওয়েব স্ক্র্যাপিং, গো ফর অটোমেশন, গো ফর সাইবার সিকিউরিটি। ইউ হ্যাভ লটস অফ অপরচুনিটিস ইন ইউর হ্যান্ড। কিন্তু এরপরে যদি আপনি মনে করেন যে না আপনার ওয়েব ডেভেলপমেন্ট শেখা দরকার, বা পাইথন শিখে আপনি ওয়েব ডেভেলপার হবেন, তখন কিন্তু এইচটিএমএল সিএসএস এর বিষয়গুলো আসবে, আদারওয়াইজ আসবে না ভাই। আমি আশা করি এই ভুল ধারণাটা আপনাদেরকে আমি কাটিয়ে দিতে পেরেছি। পাইথনটা আপনি শিখেন আগে, তারপরে আপনি ওয়েব ডেভেলপার হবেন, নাকি ডেটা অটোমেটর হবেন, নাকি ডেটা ভিজুয়ালাইজার হবেন, এই টপিকটা অনেক পরের টপিক। সো আমরা শুরুতেই এখানে এই জন্য করছি কি, আমাদের যে ওয়েব ডেভেলপমেন্টের গোল, এই গোলটাকে না আমরা দুভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগ যেটা, সেটাকে আমি বলছি পুরো ব্যাক ইন ডেভেলপমেন্ট, পাইথন জ্যাঙ্গো, এই পার্টটাকে আমি আলাদা করে ফেলেছি। আর ফ্রন্ট এন্ডের এইচটিএমএল সিএসএস রিঅ্যাক্টর পার্টটা কিন্তু এখানে আলাদা। হ্যাঁ, সো গোল কিন্তু আলাদা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে এখানে গোলটা সেট করছেন। আপনার প্রথম গোল হচ্ছে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে প্রথমে আপনার যে অপরচুনিটি আছে সেই অপরচুনিটিটাকে আনলক করা। সুগুপ্তা ভাইয়ের মতো যদি কারো মনে হয় যে আই এম জোকিং, তাহলে আমার এরকম আরো অনেক কোর্স আছে যেখানে এইচটিএমএল সিএসএস আগে আছে, গো ফর দ্যাট। আমারই কোর্স আছে, যেতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এই বিষয়টাকে যখন আপনি আনলক করলেন যে না আমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলেছি, জাস্ট আই এম আনলকিং দিস। এখন আনলক হয়ে গেলে হচ্ছে কি, আপনার কাছে তখন লটস অফ অপরচুনিটিস ইউ হ্যাভ। এই জন্য আমরা করতেছি কি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার উপরেই এখানে বেশি বেশি জোর দিচ্ছি। আর এরপরে আপনার টার্গেট কি? আপনার টার্গেটটা হচ্ছে জ্যাঙ্গো শেখা ভাই, জ্যাঙ্গো ওয়েব ডেভেলপমেন্ট শেখা। জ্যাঙ্গো কোডের ভিতরে আপনার 90% কোড, বা যদি আপনি বলেন 80% কোডই হচ্ছে পাইথনের কোড, এসকিউএল ডেটাবেজের কোড। হ্যাঁ, সেখানেও কিছু এইচটিএমএল সিএসএস আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে জ্যাঙ্গো ফ্রন্ট ইন ডেভেলপমেন্টের জন্য না। আমরা ওয়েব ডেভেলপমেন্ট বলতে ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট বুঝি অনেকেই, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের ভিতরে ঢুকে গেছে। আমি মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়তো বা আমি দূর করতে পারবো না, এটা সম্ভব না। এটা দূর করতে গেলে হয়তো আরো গালিগালাজ খাবো। ওয়েব ডেভেলপমেন্ট মানে আমরা বুঝি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এইচটিএমএল সিএসএস, জাভাস্ক্রিপ্ট। দ্যাট ইজ নট ট্রু। ওয়েব ডেভেলপমেন্টের যখন আপনি ব্যাক এন্ড পার্ট করতেছেন, তখন আপনার জন্য গুরুত্বপূর্ণ এখানে পাইথন জ্যাঙ্গো ইকোসিস্টেমে পাইথনটা ভালো জানা, এসকিউএল ডেটাবেসটা ভালো জানা, এবং জ্যাঙ্গোটা ভালো জানা। আপনার এইচটিএমএল সিএসএসটা লাগবে, কিন্তু এইচটিএমএল সিএসএসটা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের ফাউন্ডেশন না। ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জার্নিটা বা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের স্ট্রাকচারটা এইচটিএমএল সিএসএস না। জাস্ট এই মেসেজটা আমি আপনাদের ভেতরে ক্লিয়ার করে দিলাম। তো আপনার প্রথম গোল হচ্ছে পাইথন জ্যাঙ্গো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শেখা। আমি আবারও রিপিট করছি,
ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শেখার জন্য যে বেসিক স্ট্রাকচার, এইটা কিন্তু এইচটিএমএল সিএসএস না। এটা ভুল ধারণা আমাদের। এই ভুল ধারণা থেকে আমি আশা করি আপনারা বের হয়ে অনেকক্ষণ আগেই আসছেন, যারা বুঝার তারা বুঝছেন। এরপরে আমরা পাইথনটা যখন শিখছি, এরপর দ্বিতীয় গোল হচ্ছে আমাদের এই যে ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট শেখা, যেটা আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে সবার। এই জায়গায় গিয়ে কিন্তু সবাই খুশি যে হচ্ছে আমি এইচটিএমএল সিএসএস শিখলাম, এরপরে আপনি জাভা স্ক্রিপ্ট শিখে রিয়েক্ট শিখে আপনি ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট শিখবেন। তো আমাদের কোর্সের ভিতরে দুটো গোল আলাদা। আপনাদের মধ্যে কেউ যদি আপনারা ফ্রন্ট ইন ডেভেলপার হতে চান, তাহলে পাইথন আমি বলবো শেখার দরকার নাই, জ্যাঙ্গো শেখার দরকার নাই। আমাদের এইচটিএমএল সিএসএস এর যতটুকু পার্ট রয়েছে সেই পার্টটা শিখে আপনি এখানে করবেন কি, জাভা স্ক্রিপ্ট রিয়েক্টের পার্টগুলো শিখবেন। গো ফর দ্যাট, গো ফর ইউর ফিলোসফি। কিন্তু যদি আপনি চান যে না আপনি পাইথন জ্যাঙ্গো ওয়েব ডেভেলপার হবেন, পাইথন জ্যাঙ্গো আবারও আমি স্পেসিফিকভাবে বলে দিচ্ছি, ব্যাকএন্ডে একটু বেশি গুরুত্ব দিবেন, তখন আমি বলবো যে আপনি ওই ফিলোসফি থেকে সরে আসেন। সরে এসে আপনি পাইথনটা ভালো করে শেখেন, ডাটাবেসটা ভালো করে শেখেন, জ্যাঙ্গোটা ভালো করে শেখেন। তো এখানে আমাদের স্কোপ দুইটা। এখন ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কোন স্কোপটা এখান থেকে পিক করবেন। আপনি ফ্রন্ট ইন ডেভেলপমেন্টের স্কোপটাকে পিক করবেন নাকি ব্যাক ইন ডেভেলপমেন্টের স্কোপটাকে পিক করবেন। ওবায়দুল আমিন ভাই বলেছেন, আমি আসলে রিমোট জব করি না। আমি এই প্রশ্নটার উত্তর একটু দিয়ে দেই। একটু লিঙ্কডইনে গেলেই আমাকে আমার সম্পর্কে আপনারা জানতে পারবেন। হ্যাঁ, আই এম নট ডুইং এনি রিমোট জব। আমি সকাল 10টা থেকে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত ফুল টাইম জব করি। নাও আই এম ইন আইডেলসি ফাইন্যান্স লিমিটেড। আমি সেখানে জয়েন করেছিলাম অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে আই এম প্রমোটেড টু সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নাও আই এম ইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার রোল। আচ্ছা, এখন এই যে দুইটা গোল, প্রথম গোলের পেছনে যদি আপনি ছোটেন যে ব্যাকইনটা আপনার মজবুত করা দরকার, সো নেভার স্টার্ট উইথ এইচটিএমএল সিএসএস, বিকজ ইউ আর নট ইন দ্য মার্নস্ট্যাক ইকোসিস্টেম, ইউ আর ইন দ্য পাইথন জ্যাঙ্গো ইকোসিস্টেম। স্টার্ট উইথ পাইথন, স্টার্ট উইথ পাইথন, স্টার্ট উইথ পাইথন। এর আগে পাইথন জ্যাঙ্গোর যেই আরও ব্যাচ আমি ওস্তাদে রান করে এসেছি, আপনারা জানেন সেই বিষয়গুলো। সেখানেও একই ঘটনা ঘটানো হয়েছে, স্টার্ট উইথ পাইথন। এখন এই ফিলোসফিটা নিয়ে আমাকে প্রচুর পচাইতে পারেন, ট্রল করতে পারেন, আই ডোন্ট মাইন্ড অ্যাবাউট দ্যাট। স্টার্ট উইথ পাইথন। ইফ ইউর গোল ইজ ফর পাইথন প্রোগ্রামিং, ইজ ইউর গোল ফর ইন পাইথন স্ট্যাক, স্টার্ট উইথ পাইথন। এটাই হচ্ছে আপনার ডু অ্যান্ড ডাই, দ্যাট ইজ দ্য ওয়ার্ড। আপনি একেবারে পাইথনের পরিচিতি থেকে শুরু করে, মিউটেবল ইমিউটেবল থেকে শুরু করে, পাইথনের কনসোল প্রজেক্ট থেকে শুরু করে, কন্ট্রোল ফ্লো, ডেটা স্ট্রাকচার, এক্সেপশন হ্যান্ডলিং, জেসন ম্যানেজমেন্ট, ডেট টাইম থেকে শুরু করে পাইথনের অ্যাডভান্স পড়াশোনা করে ফেলবেন। এরপরে ইফ ইউর টার্গেট ইন ব্যাক ইন ডেভেলপমেন্ট, আমি আবারও বলছি, আপনি এসকিউএল ডাটাবেসটা ভালো করে শিখবেন। ডেটাবেসের কাঠামো, ইআরডি ডায়াগ্রাম, অ্যাডভান্স কোয়েরি করা, রিলেশনশিপ করা, জয়েনিং করা, ইন্ডেক্সিং করা, ভিউ তৈরি করা, রিউজেবল কোয়েরি করা, ফাংশন করা, প্রসিডিউর করা, এগুলো থেকে আমরা যোজন যোজন দূরে আছি, যোজন যোজন দূরে আছি আমরা। কিন্তু এই জায়গাগুলো থেকে দূরে থাকা যাবে না আর। এরপরে আমরা চলে আসি যে ওই যে যে ভাই একটু আগে বললেন যে এইচটিএমএল সিএসএস না আসলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে, দেন আপনি এইচটিএমএল সিএসএসটা শেখেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এইচটিএমএল সিএসএসটাকে কেন আগে নিয়ে আসলাম না, কেন আগে পাইথনটাই আপনাকে শেখালাম, তারপরে কেন এইচটিএমএল সিএসএসটাকে নিয়ে আসলাম? এতে করে হবে কি ভাই, ওই এইচটিএমএল সিএসএস শিখতে আপনার একটা লং টাইম চলে যাবে। চলে যাওয়ার কারণে ওইখানে আপনার একটা হিউজ এনার্জি লস হবে, যেইটা আপনার মূল যেই ফোকাস পয়েন্ট পাইথন, সেই পাইথনে আসবে না আপনার। সো আমরা সবসময়ই চাই যে আপনার টাইমের একটা ম্যাক্সিমাম ইউটিলাইজ হোক। সো পাইথন জ্যাঙ্গোর কোর্সে এইচটিএমএল সিএসএসটাকে যদি আমরা একটু পরে রাখি, তাতে করে শুরুতে আপনি পাইথনটা শিখলেন। সো আপনার যেই ইনিশিয়াল এনার্জি বলেন বা আপনার ইনিশিয়াল ফোকাস বলেন বা শুরুতে আপনার মোটিভেশন বলেন, পুরোটা যদি আপনি পাইথনের উপরে দেন, দ্যাট উইল বি ফ্রুটফুল ইন দ্য লং রান। ওইটাই আপনার জন্য পরবর্তীতে বড় একটা পজিটিভ কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু এই কোর্সটা যদি মার্নস্ট্যাক হতো, পাইথন জ্যাঙ্গো না হতো, তাহলে ভাই ওই এইচটিএমএল সিএসএসটাই আমি আগে রাখতাম। আমি আশা করি এই লজিকটা আপনাদেরকে আমি খুব ভালোভাবে বুঝাইতে পারছি। তখন আর আমাকে এই গালি খাইতে হতো না, সরি। সো আমাদের এই কোর্সটাই তো এই এইচটিএমএল সিএসএস ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কোর্স না তো হয়। এখন যখন আপনি ইনিশিয়ালি একটা জিনিস চিন্তা করেন, এখানে আমার সাথে আশা করি যে এখানে যতজন লার্নার আছেন সবাই একমত হবেন যে শুরুতে ক্লাসের উপস্থিতি বলেন, শুরুতে ক্লাসের উপস্থিতি বলেন, শুরুতে টিচারের
উপস্থিতি বলেন, সাপোর্ট বলেন, শুরুতে আপনাদের এনার্জি বলেন, শুরুতে আপনার মোটিভেশন বলেন, সব সময় কিন্তু শুরুতে সব সময় হাই থাকে। তাহলে শুরুতেই যেই বিষয়গুলো হাই থাকে আপনার, সেই বিষয়গুলোকে যদি আমি ইউটিলাইজ করতে পারি, ওই যে একটু আগে টাইম ম্যানেজমেন্টের একটা কথা বললাম না, যে কঠিন কাজটাই আগে করেন, আননোন জিনিসটাই আগে করেন। যেই জিনিসটা আপনি জানেন অলরেডি, আপনি এইচটিএমএল অনেকবার পড়েছেন এর আগে, সিএসএস অনেকবার পড়েছেন, যেই জিনিসটা আপনি বারবার জানেন, সেই জিনিসটাই যদি বারবার বা আলাদা আলাদা কোর্সে একইভাবে আলোচনা করা হয়, যেরকম এখানে আপনারা অনেকে আছেন মার্নেস্ট্যাকের, মার্নেস্ট্যাকেও আপনি এইচটিএমএল সিএসএস পড়ে ধরেন সেখানে ডিসকন্টিনিউ করে দিলেন, তাহলে আপনার না হলো মার্নেস্ট্যাক শেখা। পিএইচপি লারাভেলও এইচটিএমএল সিএসএস শিখে আপনি শেষ করে দিলেন, ওই এইচটিএমএল সিএসএস এর ভেতরেই কিন্তু থেকে গেলেন আপনি। এই জ্যাঙ্গো ইকোসিস্টেমেও যদি আপনাকে আমি আবার এইচটিএমএল সিএসএস দিয়ে শুরু করাই, তাহলে আবার ওই এইচটিএমএল সিএসএস 2 মাস শিখে আপনি ওইখান থেকে আবার, তাহলে ওইটার ভিতরেই থেকে গেলেন আপনি। সো আপনার তো নেক্সট এক্সপ্লোরটা হলো না। এরপরে আমরা করব কি, এইচটিএমএল সিএসএসটা শিখবো। এখন এইচটিএমএল সিএসএসটা শিখবো, কতটুকু শিখবো? আমাদের প্রথম ফোকাস পয়েন্ট কিন্তু হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ব্যাক এন্ডের জন্য এইচটিএমএল সিএসএস জরুরি না, আমি আবারও বলছি, ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য এইচটিএমএল সিএসএস জরুরি না। তারপরেও এইচটিএমএল সিএসএস এর ধারণা থাকা ভালো, যেহেতু আমরা জ্যাঙ্গো শিখছি, জ্যাঙ্গো একটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক। যখন কেউ রেস্ট এপিআই ডেভেলপ করে সেখানে এইচটিএমএল সিএসএস প্রয়োজন হয় না ভাই। যখন কেউ মাইক্রো সার্ভিস ডেভেলপ করে সেখানে তাকে এইচটিএমএল সিএসএস লিখতে হয় না ভাই। হ্যাঁ, হয়তো বা 2-4 লাইন প্রয়োজন হয়, সেটার জন্য আমরা এইচটিএমএল সিএসএসটা অবশ্যই জানবো, যেই ফিলোসফিতে আমরা একেবারে যুগের পর যুগ থেকে যেটাতে সিদ্ধহস্ত হয়ে আসছি। আমি এটাকে খারাপ বলতেছি না, এটা ভালো, কিন্তু সব ইকোসিস্টেমের জন্য না। এরপরে আমরা জ্যাঙ্গো পড়া শুরু করব। আর জ্যাঙ্গোতে আমাদের টার্গেট হবে হচ্ছে রেস্ট এপিআই ডেভেলপ করা, ব্যাক এন্ড ডেভেলপ করা, ডেটাবেজ নিয়ে কাজ করা, সার্ভিস নিয়ে কাজ করা, জ্যাঙ্গো অ্যাডমিন নিয়ে কাজ করা, জ্যাঙ্গোতে প্রজেক্ট করা, ডিআরএফ নিয়ে কাজ করা, সেশন লগিং, ইমেইল, মডেল ভ্যালিডেশন নিয়ে কাজ করা, ভিউজ নিয়ে কাজ করা, যেগুলোর সঙ্গে এইচটিএমএল সিএসএস এর কোনো সম্পর্ক নাই, প্লিজ, আই রিপিট। এখন এই বিষয়গুলো শেখা হয়ে গেলে ইউ আর কমপ্লিটলি কোয়ালিফাইড ফর ব্যাক ইন ডেভেলপমেন্ট, আপনি ব্যাক ইন ডেভেলপমেন্টের জন্য প্রস্তুত হয়ে গেলেন। এখন আপনার তো ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট শেখা দরকার। ওই তো কোর্সের ভিতরে দুইটা স্কোপ, একটা স্কোপ হচ্ছে ব্যাক ইন ডেভেলপমেন্ট, একটা স্কোপ হচ্ছে ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট। এখন ধরেন আপনি ব্যাক ইন ডেভেলপমেন্টটা পছন্দ করলেন না, ইউ আর নট ওয়েল সুইটেড ফর ব্যাক ইন ডেভেলপমেন্ট, দেন আপনি এবার যদি মনে করেন যে আপনার ব্যাক ইন ডেভেলপমেন্ট আপনি ভালো করতে পারেন নাই, সো আমাদের কোর্সটা যেহেতু ফুল স্ট্যাক, সো ইউ হ্যাভ অ্যানাদার চান্স টু বিকাম এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। তার জন্য কিন্তু আমরা রেগুলার জাভা স্ক্রিপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মডার্ন জাভা স্ক্রিপ্ট, এজাক্স, জাভা স্ক্রিপ্টের অ্যাডভান্স এসিনক্রোনাস প্রোগ্রামিং পর্যন্ত পড়ে টরে এরপর আপনি রিয়াক্ট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে গেলেন। এইবার যখন আপনি রিয়াক্টের ফ্রন্ট এন্ড ডেভেলপ করবেন, তখন আপনার এইচটিএমএল সিএসএসটা প্রচুর লাগবে, আপনার এইচটিএমএল সিএসএসটা লাগবে। কিন্তু এখানে আরেকটা ফান ফ্যাক্ট আমি বলি, জাভা স্ক্রিপ্টের ভেতরে এইচটিএমএল বলে আপনি যেটা লেখেন ওইটা এইচটিএমএল না, ওটা হচ্ছে জেএসএক্স, জাভা স্ক্রিপ্ট এক্সএমএল, লুকস লাইক এইচটিএমএল সিনট্যাক্স বাট দ্যাট ইজ এক্সএমএল জেএসএক্স। এরপরে এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা আপনি শিখলেন, আর এখানে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট যে পার্টটা, এই পার্টটা আমি পড়াবো আপনাদেরকে। আর হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের যে পার্টগুলো রয়েছে, এই পার্টগুলো সেতু ভাই, মাহির ভাই আপনাদেরকে পড়াবেন। সো দিস ইজ দ্য জার্নি। আমি আশা করি আরো কোনো ভুল ধারণা বা আমার প্রতি কোনো তীব্র রাগ তৈরি হয়ে থাকলে আশা করি সেটা কেটে গেছে। এখন আসি, আমরা যে কাজটা করতে চলেছি সেটা সম্পর্কে আমাদের জানা দরকার, কারণ আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চলেছি, নট ওয়েব ডিজাইন। এই জায়গাটা আমি একটু পার্থক্য করে বলে দেই, এগুলো নিয়ে কমিউনিটিতে কথা বলা দরকার। কারণ মোস্ট অফ দ্য টাইম উই আর রিপ্রেজেন্টিং আওয়ার সেলফ অ্যাজ এ ওয়েব ডেভেলপার, বাট উই আর নট। এখানে বিষয়টা কি, চলেন একটু বোঝার চেষ্টা করি। ওয়েব কি জিনিস আমরা তো এটা সবাই বুঝি, ইন্টারনেট কি জিনিস আমরা সবাই সেটা বুঝি। এখানে আরেকটা ভুল ধারণা, সেটা হচ্ছে যে ইন্টারনেট এক্সটারনেট আর এক্সটারনেট। আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো গুগলে সার্চ করে পাই সেগুলোকে বলে হচ্ছে ইন্টারনেটে থাকে সেগুলো, কিন্তু ইন হাউসে অনেক ওয়েব অ্যাপ্লিকেশন আছে যেগুলোই এক লার্জ পোর্শন দখল করে আছে, সেগুলোকে কিন্তু গুগলে সার্চ করলে পাওয়া যায় না। আর একটা ব্যাকএন্ড সিস্টেম কাজ করে বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন কাজ করে এভাবে যে তথ্য থাকে সার্ভারে, ইন্টারনেটের মাধ্যমে আসে সেটা আপনার ব্রাউজারে। সো এখানে কিছু প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালগুলো আমাদেরকে শিখতে হবে। সার্ভার কম্পিউটার কি, হোস্টিং কি, ক্লাউড কি, ওই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তারপরে ব্রাউজারের কাজ কি, পোস্টম্যানের কাজ কি, এই বিষয়গুলো শিখতে হবে। এই যে সার্ভার সাইড বা ব্যাকএন্ড কিভাবে কাজ করতেছে, কিভাবে ট্রান্সমিট হচ্ছে, ক্লায়েন্ট সাইড বা ফ্রন্ট এন্ড কিভাবে কাজ করতেছে, এই বিষয়গুলো শুরুতে আমাদেরকে জানতে হবে।
ওয়েব অ্যাপ্লিকেশনের মেইন প্রিন্সিপাল হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স মডেল। আমাদেরকে রিকোয়েস্ট রেসপন্স মডেল সম্পর্কে জানতে হবে। ডেটাবেজ, আমরা দু চোখ দিয়ে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে যা কিছু দেখি তার সবই হচ্ছে ডেটা, আর সেই ডেটাগুলো থাকে হচ্ছে ডেটাবেজে। আমরা আমাদের এই সিলেবাসের ভিতরে এসকিউএল শিখবো। এসকিউএল উইল কাভার ইওর এসকিউএল সার্ভার, পোস্টগ্রি এসকিউএল, মাই এসকিউএল, এসকিউএলাইট। আমরা এখন গতানুগতিক ওয়েব ডেভেলপমেন্ট বলতে যে ধারণাটার ভেতরে আছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট ওয়েব ডেভেলপমেন্ট, দ্যাট ইজ স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন। যে এইচটিএমএল সিএসএস আর টুকটাক জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা টেমপ্লেট তৈরি করা, দ্যাট ইজ নট ওয়েব ডেভেলপমেন্ট, দ্যাট ইজ ফোকাসড অন ওয়েব ডিজাইন। সো স্ট্যাটিক ওয়েবসাইট কি সেটা আমাদেরকে বুঝতে হবে, ডাইনামিক ওয়েবসাইট কি সেটা আমাদেরকে বুঝতে হবে, ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন কোনটাকে বলছি আমরা সেটা বুঝতে হবে। উই আর গোয়িং টু বিকাম এ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, নট স্ট্যাটিক ফ্রন্ট এন্ড টেমপ্লেট ডিজাইনার। যদি সেটা হতো তাহলে আপনাদেরকে আমি ওয়েবের ইউআই ইউএক্স এর উপরে পড়াশোনা করাতাম, যে আপনি খুব সুন্দর একটা টেমপ্লেট তৈরি করবেন। আমি অনেক সময় মজা করে বলি, জাস্ট আই এম জোকিং, যে বাটন আছে, বাটনে চাপ দিলে কাজ করে না। বাটন বানাইছেন কিন্তু বাটনে চাপ দিলে পরে কি হইতেছে ভেতরের মেকানিজম গুলো ওটা আপনি জানেন না। তখন আপনাকে আসলে আমি এই ওয়েবের ইউআই ইউএক্স এর প্রতি ফোকাসড করাইতাম, যে সুন্দর সুন্দর অ্যানিমেশন কিভাবে তৈরি করবেন, ট্রানজিশন ইফেক্ট কিভাবে দিবেন, যেটাকে আমরা বলছি থিম ডেভেলপমেন্ট। ওয়েব টেমপ্লেট ডিজাইন করা বা থিম ডেভেলপমেন্ট, দ্যাট ইজ নট ওয়েব ডেভেলপমেন্ট, আই রিপিট। যখন আপনি শুধু ওয়েবের থিম নিয়ে কাজ করতেছেন ইউজিং এইচটিএমএল সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট স্ট্যাটিক্যালি, তখন সেটাকে আমরা ওয়েব টেমপ্লেট ডিজাইন করা বা টেমপ্লেট ডেভেলপমেন্ট বা থিম ডেভেলপমেন্ট বলতে পারি, সেটাকে ওয়েব ডেভেলপমেন্ট মোটেও বলা যাবে না। কারণ ওয়েব ডেভেলপমেন্ট ইজ এ হিউজ থিং, যার ভেতরে এই টেমপ্লেট ডেভেলপমেন্ট বা থিম ডেভেলপমেন্ট হচ্ছে একটা পার্ট। এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা পার্ট। আমরা যেই পার্টটাকে মনে করে থাকি অনেকেই যে এটাই মনে হয় পুরোটা ওয়েব ডেভেলপমেন্ট, বাট দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি দ্যাট। এরপর থিম ডেভেলপমেন্ট শেখা হয়ে গেল বা থিম ডিজাইন যখন আপনি করতে পারবেন, তখন আসলে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করতে পারবেন। আর এই যে ডেটাবেজের কথা, পাইথনের কথা, জ্যাঙ্গোর কথা, যেগুলো বলে আমি শুধু একটু গালি খাইলাম, সেগুলো যদি আপনি পারেন তাহলে এই যে ওয়েবের ব্যাক এন্ড ডেভেলপ করতে পারবেন আপনি। এখন আসি, দুটোই যদি আপনি পারেন তখন আপনি করতে পারবেন কি, এই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন, আদারওয়াইজ নট। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের হাতের পাঁচটা আঙ্গুল যেরকম সমান না, সেরকম ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার যারা হয় তারা ফ্রন্ট ইন ব্যাক ইন দুটোতেই সমান হয় না। কেউ ফ্রন্ট ইন্ডে ভালো, কেউ ব্যাক ইন্ডে ভালো। সো আপনাদের ভেতরে কারা আপনারা ফ্রন্ট ইন্ডে ভালো করবেন বা কারা ব্যাক ইন্ডে ভালো করবেন, এটা বলা খুব মুশকিল। কেউ হয়তো ফ্রন্ট ইন্ডে ভালো করবেন, কেউ হয়তো ব্যাক ইন্ডে ভালো করবেন। আমাদের ফোকাস দুই জায়গাতেই থাকবে। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যে ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে সফটওয়্যারের একটা ধরন। ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যারেরই একটা ধরন। আপনি সফটওয়্যারের অনেকগুলো ধরনের মধ্যে ওয়েব অ্যাপ্লিকেশন একটা, মোবাইল অ্যাপ্লিকেশন একটা, ডেস্কটপ অ্যাপ্লিকেশন একটা, হট এভার, এরকম অনেকগুলো ক্যাটাগরির ভেতরে আপনি একটা ক্যাটাগরি নিয়ে এক্সপার্টাইজ লেভেলে যাচ্ছেন, দ্যাট ইজ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। দ্যাট ইজ দ্য পার্ট অফ, দ্যাট ইজ এ টাইপ অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট। আমি আশা করি আপনারা কি হতে চলেছেন বা কি কাজটি করতে চলেছেন সেটা সম্পর্কেও জানতে পেরেছেন। এখানে কনফিউজড হওয়ার কোনো কিছু নাই। আমরা প্রশ্ন নিব। প্রথমে ওই ভাইটার প্রশ্ন নিব, যেই ভাই হচ্ছে করলেন, বলেন। আস্ক ইউর কোশ্চেন প্লিজ। আসসালামু আলাইকুম পার্টিসিপেন্টস, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি, কাইন্ডলি আনমিউট করে কোয়েশ্চেন্স গুলো করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এখানে মূলত আমি এখনো কিছুটা বুঝতেছি না, আপনারা কি মানে ব্যাক এন্ডে বেশি ফোকাস করবেন, ফ্রন্ট এন্ডে বেশি ফোকাস করবেন না, বিষয়টা এরকম? মানে ফার্স্টে ব্যাক এন্ডে যেহেতু একটু বেশি হার্ড, এই কারণে আপনারা ব্যাক এন্ডে প্রথমে, মানে যেহেতু আমরা প্রথম অনেক আগ্রহ নিয়ে কোর্স এনরোল করি, তখন আমাদেরকে ব্যাক এন্ডে একটু বেশি চাপ দিবেন, দেন আসছে তারপরে আমরা ফ্রন্ট এন্ডে যাব, তাই তো? রাইট, রাইট, রাইট। নর্মালি আমরা অন্যান্য কোর্স গুলোতে দেখি, সেগুলোতে ফার্স্টেই ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে শুরু করে, দেন যখন একটা অর্ধেক সময় যায় তারপরে হচ্ছে ব্যাক এন্ডে যায়। আর আপনারা ফার্স্টে ব্যাক এন্ডে মানে ফোকাস করছেন, তাই তো? রাইট। এখন ফার্স্টে তার কেন মানে করতেছি আশা করি ওবায়দুল ভাই আমি বুঝাইতে পারছি। সেটাও বুঝছি অবশ্যই।
শোনার মতোই বুঝছি। আহ তার মানে ওই যে আমরা নর্মালি যে কোর্স গুলো দেখি, শুরুতে ফ্রন্ট এন্ড, তারপর ব্যাক এন্ড, এক কথায় ফুল ফুল স্ট্যাক। হ্যাঁ, তার মানে আমাদের এই কোর্সটাও মানে ফুল স্ট্যাকই হচ্ছে তাহলে। রাইট, আলটিমেটলি ফুল স্ট্যাকই হচ্ছে, রাইট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে শুরুতে যখন আপনি আহ মানে ব্যাক এন্ড নিয়ে শুরু করেছেন, যার কারণে কেউ কেউ হয়তো এরকম মনে করেছে আর কি, যে না, কেউ এটা কেউ মনে শুরু। করে না, এখানে এখানে স্ট্যাক দেখতে হবে আপনাকে। হ্যাঁ, এখানে বুঝতে হবে যে আপনি কোন স্ট্যাকে ওয়েব ডেভেলপমেন্টটা শিখতেছেন। হ্যাঁ, এটা যদি পাইথন জ্যাঙ্গো না হতো তাহলে আমি ওই হয়তো বা ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করতাম। কারণ এখানে হবে কি, শুরুতেই ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করলে পাইথন জ্যাঙ্গোর যে মেইন স্কোপটা না, ওই স্কোপটা তখন হচ্ছে ভাটা পড়ে যাবে। আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, নর্মালি আমরা জানি যে পাইথন জাঙ্গল এগুলো একটু হার্ড, যেহেতু এগুলো পাইথন জ্যাঙ্গো প্রোগ্রামিং। মোটেও হার্ড না, পাইথন মোটেও কঠিন কোনো বিষয় না। বাট ওই যে প্রোগ্রামিং শেখার কারণে একটু আগ্রহ কম থাকে, যার কারণে একটু হার্ড মনে হয়। সেটা হার্ড এরকম। না, আলোচনা কম হয়, আলোচনা কম হয়, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে হার্ড। বিষয়গুলো হার্ড না ভাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে কোর্সের যে মানে মূল যে হেডলাইনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন, জাঙ্গো এন্ড রিয়েক্ট। পাইথন জ্যাঙ্গো তো অ্যান্ড রিয়াক্ট, রাইট। হ্যাঁ, তো এখানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট গুলো তো চলতো, যেহেতু হেডলাইনটা একটু অন্যরকম হয়ে গেল। আপনার পাইথন জ্যাঙ্গো ব্যাক এন্ড কাভার করতেছে, রিয়াক্ট ফ্রন্ট এন্ড কাভার করতেছে, দুটো মিলে কি হচ্ছে? ফুল স্ট্যাক। ও আচ্ছা, হ্যাঁ, থ্যাংকস ভাই, আমি বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ। এনিওয়ান এনি কনফিউশন, কোশ্চেন? ওই ভাইটা একটু প্রশ্ন করবেন, যে এই ভাই আমার উপর একটু রাগ করছিলেন। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল। বলেন। সেটা হচ্ছে আমি এবছর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে মানে মাস্টার্স কমপ্লিট করেছি। হুম, দেন নেক্সট ইয়ারে আমি একদম ফুলি ফ্রি আছি। তো এখন আমি কি, যেহেতু আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, আমি কি এই কোর্স করতে পারবো, অথবা আমি এগুলা এই টেকনোলজি বিষয়ে আমার অনেক আগ্রহ, প্লাস অনেক নলেজও অলরেডি আছে। তো আমি কি এই বিষয়ে কি আগাতে পারবো কিনা, ওয়েব ডেভেলপমেন্ট অথবা এগুলাতে? টাইম ম্যানেজমেন্ট, আপনার টাইম ম্যানেজমেন্টটা দরকার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি নর্মালি ফ্রি আছি, সারাদিনই ফ্রি থাকবো। আসসালামু তো আলাইকুম। জি, বলেন ভাই। নেক্সট আহ, কোশ্চেন প্লিজ। মানে আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা কোম্পানিতে চাকরি করি। তো আচ্ছা। আমাদের কোম্পানির যে সফটওয়্যার, ওইটাতে C# .NET, তারপর মাই এসকিউএল, এগুলো আর কি। তো পাইথনে পাইথন শিখে কি মানে ওগুলো তো মানে কোনো রোল নাই মনে হচ্ছে, তাই না? না, না, আহ, পাইথনের সাথে ওটার কোনো রোল নাই। হুম, পাইথনের সঙ্গে সি সি শার্পের কোনো মানে, হ্যাঁ, অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটাই, বাট ডিপেন্ডেন্সি নাই। নেক্সট কোশ্চেন প্লিজ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভাইয়া, জবের ক্ষেত্রে কি সিএসসি ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ড যারা জন্য সমস্যা হয়? না, না ভাই, সমস্যা হয় না। সাবজেক্ট ম্যাটার করে না, না? না, না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমি ওয়ালিদ বলছিলাম আর কি ভাই। জি, ওয়ালিদ ভাই বলেন। হ্যাঁ। ভাই, আমার একটা প্রশ্ন ছিল আর কি, সেটা হচ্ছে গিয়ে যে আমি একটা ব্যাংকে আছি আর কি। তো আমাদের দেখা যায় যে এখানে অনেক ইউসি মানে বিল্ডিং এর একটা সুযোগ থাকে আর কি, মানে ইউসি তে আমাদের কাজ করা হয় আর কি। ওকে। সো পাইথন দিয়ে কি, মানে পাইথন আর রিয়েক্ট দিয়ে কি আমি ওরকম ইউসি বিল্ড করতে পারবো, মানে রিপোর্টিং পারপাসে? ব্যাংকিং অ্যাপ্লিকেশনগুলোতে রিপোর্টিং পারপাসে মনে হয় সবচেয়ে বেশি ক্রিস্টাল রিপোর্টটাই ইউজ হয়। হ্যাঁ, জি জি হ্যাঁ। ক্রিস্টাল রিপোর্টে তো এসকিউএল লেখে আর হচ্ছে জি জি। ভিবিতে কাজ করে। সো এটার সাথে এটার খুব বেশি রিলেভেন্সি পাওয়ার সম্ভাবনা কম। আর অটোমেশনের ক্ষেত্রে মানে হচ্ছে গিয়ে ধরেন। অটোমেশনের ক্ষেত্রে পাইথন দ্যাট ইজ বেস্ট। অটোমেশনে ছোট ছোট বট বানাইতে হয় না মাঝে মধ্যে, জি জি বিভিন্ন ভাই। ব্যাংকের টাস্কের জন্য শিডিউলার বানাতে হয়, জি জি ভাই। ওইগুলোর জন্য পাইথন খুব সুইটেবল, খুবই সুইটেবল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ, আপনাকে আশা করি বোঝাইতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন প্লিজ, আনমিউট করে যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারেন, হ্যাঁ। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানা ছিল আর কি, সেটা হচ্ছে কি এখানে কি মানে অ্যালগোরিদম নিয়েও ক্লাস হবে নাকি? না, আমরা ডেভেলপমেন্টে ফোকাস করব। আচ্ছা আচ্ছা। আমরা ডিএস এর বিষয়গুলো এখানে পড়ছি না ডেডিকেটেডলি, বাট যখন আমরা পাইথন শিখছি তখন পাইথনের ভিতরে লিস্ট, টিউপেল, সেট, যে ডেটা স্ট্রাকচারের কাজগুলো পাইথনের ভিতরে আমাদের লাগবেই লাগবে, যেগুলো না হলে সামনে আমরা যাইতে পারবো না। ওইগুলোর জন্য আমাদের মডিউল আছে একটা, দেখবেন, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট ওয়েলকাম। কোশ্চেন প্লিজ। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার পাইথন বেসড অথবা আমার জাভা স্ক্রিপ্ট বেসড, এখানে বর্তমান ডিমান্ডেবল কোনটা বেশি হবে? ডিমান্ড দুইটারই আছে। পাইথনটা হচ্ছে একটু বহুমুখী, জাভাস্ক্রিপ্টও বহুমুখী, বাট পাইথনটা একটু বেশি বহুমুখী, হ্যাঁ। আপনার ডেটা সায়েন্স থেকে শুরু করে অটোমেশন থেকে শুরু করে অন্যান্য যে স্ট্যাকগুলো আছে বা অন্যান্য জায়গাগুলো আছে, ওই জায়গাতে ক্যারিয়ার ডেভেলপ করার একটা অপরচুনিটি তৈরি হয়। পাইথনটা একটু বেশি বহুমুখী, বাট দুইটারই ডিমান্ড আছে, হ্যাঁ। জি ভাইয়া। আর ভাই আমি যদি পাইথন বেস, আপনি যেটা ইয়ে করলেন যে পাইথনটা আগে শেখার জন্য আপনি যেটা আপনার যে দৃষ্টিভঙ্গি, আমার মনে হচ্ছিল সেটাই স্যার। আমি না না, দীর্ঘদিন আমি দৃষ্টিভঙ্গি না, দ্যাট ইজ ট্রু ভাই, বুঝছেন। এখন এইটা অনেকের তো পছন্দ না, দেখলেন না গালি খাইলাম একটু আগে। না, আমিও কিন্তু ওই মানে মানে কি বলবো, এটা চক্রাকারের মধ্যে আমি পড়ে গিয়েছিলাম যে HTML CSS মানে শিখতে শিখতে দেখা যাচ্ছে ভালো একটা ইন্টারেক্টিভ মানে একটা ডিজাইন তৈরি করার জন্য ওইদিকেই ফোকাসটা বেশি চলে গেছিল। তো ওইদিকে অনেকটা সময় আমি লস করছি, দেখা যাচ্ছে আবার একটু গ্যাপ হয়েছে, আমি আবার শুরুতে চলে এসেছি, এরকম কিন্তু আমার হয়েছে, অনেক টাইম লস হয়েছে আমার। তো আমিও এটা আপনার সাথে আমি সহমত এখন, যে আসলে একটা ভালো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করলে আমাদের জন্য বেটার হয়। আর HTML CSS পরে আমরা যখন একটা ভালো একটা মানে আমাদের ব্রেনটা যখন একটু কার্যকর হবে ভালো, তখন HTML CSS আমার মনে হয় সময় বেশি লাগবে না। তখন আমাদের ব্রেনটা যখন আমি অ্যাক্টিভ হয়ে যাবে, আমরা যখন একটু আগিয়ে যাব, তখন আমার মনে হচ্ছে যে HTML CSS টা আমাদের আর বেশি একটা সময় লাগবে না। আপনি যদি মনে করেন আপনার এইচটিএমএল সিএসএস আপনি কখনোই শিখবেন না, হ্যাঁ দরকার হ্যাঁ, নাই তো। সেটাই সেটাই, আমার ফ্রন্ট এন্ডের থেকে আমার ব্যাক এন্ডে বেশি আমার ফোকাসটা। কারণ আপনার পাইথনের গোল তো এইচটিএমএল সিএসএস না, বুঝতে হ্যাঁ পেরেছেন। সেটাই সেটাই। আর যেটা হচ্ছে যে আমি জাভাস্ক্রিপ্ট বেস যদি আমি ভাই করি, আমি মানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের দিকে আগাতে চাই, তো সেই ক্ষেত্রে আমার মানে রোড ম্যাপটা কি কি রকম হতে পারে? ফুল স্ট্যাকে যদি আগাতে চান, আহ, হ্যাঁ, ফুল স্ট্যাকেই। তাহলে আপনি যদি পাইথন দিয়ে শুরু করেন তাহলে আগে ব্যাকএন্ডটাকে ভালো ভালো করে শিখবেন, কারণ পাইথনটা তো আপনার ব্যাকএন্ডে কাজে লাগবে, বুঝতে পেরেছেন। জি ভাইয়া। আর আপনি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করেন তাহলে জি। ফ্রন্ট এন্ডটা আগে শিখবেন, কারণ জাভাস্ক্রিপ্ট আপনার ফ্রন্ট এন্ডেই বেশি কাজে লাগবে। মানে এই আচ্ছা। এই এই আমাদের এই স্ট্যাকের, আমাদের এই সিলেবাসের বা কারিকুলামের, বুঝছেন। আর ব্যাকএন্ডের জন্য আমি ভাইয়া মানে কোন মানে জাভাস্ক্রিপ্টের দিয়ে যদি করি, তাহলে ব্যাকএন্ডে আমার মানে ফ্রেমওয়ার্ক তাহলে গো ফর কোনটা মার্ন কোনটা স্ট্যাক, ইউজ করব? তখন মার্ন স্ট্যাকে যাইতে হবে, হ্যাঁ। মার্নেসটাকে। রাইট। ওকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন প্লিজ। আবু জেহেল আজকের এই দিনে 3 বছর প্রায় পার হয়ে গেল, আজকে সিদ্ধান্ত নিয়েছে তার 6 জন মন্ত্রী। নেক্সট কোশ্চেন। পার্টিসিপেন্টস আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি আস্ক করবেন, আপনাদেরকে আনমিউট করার পারমিশন দেওয়া। এবং আজকের ওয়েবিনারে আপনারা যদি রেকর্ডিং চেয়ে থাকেন তাহলে ওয়েবিনার রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এগেইন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ওয়েবিনারে, নেক্সট কোনো টপিক নিয়ে, নেক্সট কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। সরি, বিফোর উই এন্ড আমি যদি একটু বলি, আমাদের হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন, জ্যাঙ্গো এন্ড রিঅ্যাক্ট ব্যাচ 11 স্টার্ট হচ্ছে।
এটার মধ্যে আপনারা 500+ প্রি রেকর্ডেড ভিডিওস গুলো পাবেন, 100+ লাইভ ক্লাসেস, 35 এর উপর প্রজেক্ট ডেজ এবং উইকলি কনসেপচুয়াল ক্লাস তো থাকবে, সাথে সাপোর্ট সেশনসও থাকবে। এবং আমি যদি একটু অ্যাড করি, আমাদের বেসিক্যালি এই প্রি রেকর্ডেড ক্লাসেস গুলো আপনারা ইনরোল করার সাথে সাথে পেয়ে যাবেন। এবং আমরা হচ্ছে আমাদের মেইন লাইভ ক্লাসেস স্টার্ট হওয়ার কিছুদিন আগ থেকেই সাপোর্ট সেশন গুলো স্টার্ট করে দিব, যাতে আপনাদের প্রি রেকর্ডেড ক্লাসেস থেকে কোনো হেল্প লাগলে আপনারা সাপোর্ট সেশন জয়েন করতে পারেন। তাছাড়া আবার দেখা হবে কোনো একটা ওয়েবিনারে। আমি এই ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিচ্ছি, কাইন্ডলি ওটা ফিল আপ করবেন। আহ, যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে রাপিল ভাই, আই প্রিজিউম উই ক্যান এন্ড। ওকে ফাইন, আমরা তাহলে শেষ করতে পারি, হ্যাঁ? জি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সবার সাথে যুক্ত হওয়ার জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু রাপিল ভাইয়া, ভাই এরকম বিজি ডে এর মধ্যেও এরকম রোজা রেখে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এত ইনসাইটফুল একটা সেশন নিয়েছেন। থ্যাংক ইউ এগেন, অ্যান্ড স্পেশাল টু অল দ্য পার্টিসিপেন্টস যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালাম।